নমস্কার নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ নবমীর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে শুভ নবমীর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। আমি আগে একদিন লাইভ করেছিলাম 1971 সালে আমাদের সমিতি কিভাবে জন্ম নিয়েছিল, সেই জন্মের ইতিহাসের একটা কাহিনী ইতিহাস সম্পর্কে বলেছিলাম। আমার যেটুকু জানা আছে, আমি যেটা আমার সিনিয়রদের থেকে শুনেছি, আমার সিনিয়র নেতৃত্বর কাছ থেকে শুনেছি, বা আমাদের যারা কাউন্টার পার্ট আরেকটি সংগঠন, যে সংগঠন ভেঙে আমরা বেরিয়ে এসেছিলাম, সেই সংগঠনের নেতৃত্বের থেকেও শুনেছি। তারা বলেছিলেন যে আমরা প্রমোশন পাওয়ার লোভে সংগঠন ভেঙেছি। যদিও আমাদের নেতৃত্বের কাছে এই কথাটা শুনিনি, আমাদের নেতৃত্বের কাছে শুনেছিলাম যে আমাদের স্কেল কমে গিয়েছিল, সেই কারণে আমরা প্রতিবাদ করে কোণঠাসা হয়ে পড়ে বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হই, তাই আমরা সংগঠন নতুন করে করতে বাধ্য হই। এবং তারপরে আমরা অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, সেটা সেদিন বলেছিলাম, গেজেটের স্ট্যাটাস পেয়েছিলাম আরও ইত্যাদি। বা পরবর্তীকালেও 1996 সালের পে কমিশনের পরে যখন 12 নম্বর স্কেল রিকমেন্ডেশন হলো, মাত্র 4105 টাকার ডিমান্ড করা হয়, কিন্তু আমরা ডিমান্ড করেছিলাম 5500 টাকা, যার 4100 আর 5500 অ্যাভারেজ 4800 টাকার রিকমেন্ড হয়েছিল। সেই রিকমেন্ডটাকে বাস্তবায়িত করতে লেগে গেল 12টা বছর। এই 12 বছরের মধ্যে প্রচুর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অত্যাচারিত হলো, যারা আর কি এই ডিমান্ডগুলো করতো। তার মধ্যে আমিও 2006 পর্যন্ত অত্যাচারিত হয়েছি বিভিন্ন সময়ে। 2007-এর পরে ফিজিক্যালি 2006 পর্যন্ত লাল চক্ষু দেখতাম স্কেল চেয়ে, কিন্তু 2007-এর 6 ডিসেম্বরে সমিতি ছেড়ে দিই। 7 থেকে 6 ডিসেম্বরের শেষ দিক থেকেই 28-29 তারিখ থেকে প্রথম হামলাটা হয়, ডিসেম্বর মাসের শেষ শুক্রবারে। দেখতে হবে 2006 সালের ডিসেম্বর মাসের শেষ শুক্রবারটা কত তারিখ ছিল, 28, 29 কি 30, এরকম একটা কোনো তারিখ হবে। না, 29, 30, 31 এর মধ্যে যে কোনো একটা তারিখ হবে। সেদিন প্রথম হামলা হয়। পরবর্তীকালে 2007 সালের 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি হামলা হয়েছে। এরকম হামলা বহুবার হয়েছে, এপ্রিল মে মাসেও হামলা হয়েছে, সেগুলো ডায়েরি দেখে বলতে হবে আর কি। যাই হোক, তো এইভাবে প্রচণ্ড চাপ সৃষ্টি করি আমরা, এবং আমাদের প্রবল প্রচারে সাবঅর্ডিনেটের অভ্যন্তরে জুনিয়র সদস্যদের প্রবল আপত্তিতে ওই স্কেলটা 12 বছর পরে আমরা পেয়েছিলাম। তো এইভাবে সাবঅর্ডিনেট ছেড়ে আমাদের জন্ম হয়। কিন্তু আমাদের যে ভাঙনের যে ইতিহাসটা, এইটা খুব লজ্জাকর ইতিহাস। এইটা ভীষণ লজ্জাকর। এখানে কোনো নীতি নৈতিকতা ছিল না। ওখানে যেমন একটা নীতি নৈতিকতা ছিল, একটা বামপন্থী আদর্শের ভ্রান্ত ধারণা যে বামপন্থী আদর্শ হলেই আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আমার ক্যাডারের জলাঞ্জলি দিয়ে দিতে হবে, আমার ক্যাডারের জলাঞ্জলি দিয়ে ইরানের কথা ভাবতে হবে, চীন রাশিয়ার কথা ভাবতে হবে, আমেরিকা কিউবা এইসব করতে হবে, আর আমার ক্যাডারের সর্বনাশ করতে হবে। তো এইরকম একটা বোকা সেন্টিমেন্ট ছিল। অনেক সময় আপনারা দেখেছেন নেতাজিকে তোজোর কুকুর বলেছে, কম্পিউটার ঢোকার সময় প্রথম দিকে একটা বাধা সৃষ্টি হয়েছিল। এরকম বিভিন্ন ভুলের ইতিহাস আছে। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে দেওয়া হয়নি, পরমাণু চুক্তিকে নিয়ে কেন্দ্রের থেকে সাপোর্ট তুলে নেওয়া, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের থেকে নিশ্চিহ্ন হয়ে আজকে শূন্যে পরিণত হওয়া, এরকম বিভিন্ন জিনিস ইতিহাস আছে। সেই ইতিহাসে এরা তো তার শাখা সংগঠন, সুতরাং এরাও যে ভুলভাল করবে না, ভুলভাল আদর্শে করবে না, সেটা স্বাভাবিক। গেজেটের স্ট্যাটাস তুলে নাও, গেজেটের স্ট্যাটাস তুলেও দিল 78 সালে। তো এগুলো করেছে, এগুলো হচ্ছে ভুল। এগুলোর সঙ্গে কোনো নোংরামি নেই, এগুলোর সঙ্গে কোনো কামড়াকামড়ি নেই, এগুলোর সঙ্গে কোনো খাওয়াই নেই। মানে আমাদের সংগঠন যখন আমরা সৃষ্টি হয়েছিল, সেটা নীতিগত কারণে আমরা সৃষ্টি হয়েছিল,
কিন্তু আমাদের সংগঠনের ভাঙার ইতিহাসটা খুব লজ্জার, খুব মানে কায়েমি স্বার্থ, লজ্জা, মানে কোনো কোনো নীতির প্রশ্ন ছিল না। অর্থাৎ স্কেল নিয়ে নীতি বা কোনো একটা কিছু নিয়ে নীতিগত ব্যাপার সেটা একেবারেই ছিল না। পদ পাওয়া নিয়ে কামড়া কামড়ি, জুনিয়র ছেলেরা তখনই পদ চায়। তাদের তখন অভিজ্ঞতাও কম ছিল, যার ফলে তারা জিতে আনতে পারেনি। যাকে জিতাবে ঠিক করেছিল তাকে জিতাতে পারেনি, অভিজ্ঞতা কম ছিল, আমাদের থেকে বয়সে কম ছিল, অভিজ্ঞতা কম ছিল। আজকে তারা অনেকটাই ম্যাচিওর্ড হয়েছে এবং এদের মধ্যে অনেকেই বলে ফাউন্ডার সেক্রেটারি, ফাউন্ডার প্রেসিডেন্ট, মানে নতুন আমাদের ভেঙে যে নতুন সংগঠন হলো সেই সংগঠনের ফাউন্ডার সেক্রেটারি, ফাউন্ডার প্রেসিডেন্ট, আমি কারো নাম নেব না, হ্যাঁ, নাম নেব না, যতটা সম্ভব নাম না নিয়ে বলার চেষ্টা করব। মুখ থেকে যদি বেরিয়ে যায় কোনো নাম তার জন্য ক্ষমা করবেন। বলতো এটা তো এডিটেড ভিডিও না, এটা লাইভ ভিডিও, মানে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সামিল, সে কারণে নাম মানে বলতে গিয়ে বেরিয়ে যেতে পারে হয়তো। যাই হোক, তো প্রথমে আমাদের সমিতির কনভেনশনটা বলি। আসলে এগুলো সকলের জানা দরকার। মূলত যারা 2017 সালে চাকরি পেয়েছেন, 2017 সালে বা 2020 সালে নতুন যারা চাকরি পেয়েছেন, বা যারা সাবঅর্ডিনেট থেকে ভয়ে ভয়ে ডাইরেক্ট ওখানে গেছেন, কারণ বহু মেম্বারকে আমি সাবঅর্ডিনেট থেকে আনতে পারিনি, নীতি আদর্শ বুঝিয়ে আনতে পারিনি, তারা চলে গেছে। পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন দাঁড়িয়ে হেরে যাওয়া প্রার্থী শ্রীকান্ত, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে বোধহয় রিটায়ার করে গেছে, শ্রীকান্ত সরকার সম্ভবত টাইটেল। সাবারবান ডিভিশনে ও এস্টিমেটার ছিল। তো ওকে আমি বহুত চেষ্টা করেছি। ও মানে বলতো যে দিদি পাগল হয়ে যাবে, এবার ইলেকশনে হারবে, তারপর দিদি পাগল হয়ে যাবে। 2009 সালের কথা বলতো আর কি, 9-এর আগে যখন ওর সঙ্গে আমার কথা হতো 8-এ, যে এবার ও তো ইলেকশনে হেরে পাগল হয়ে যাবে। ভাবলাম সেগুড়ে বালি, ইলেকশনের রেজাল্টটা দেখো কি হয়, দিদি সব সিট পাবে। যাই হোক, এই ধরনের আগমার্কা কমরেড, অনেক আগমার্কা কমরেড, বিভিন্ন নাম বলবো না, বলেছিলাম একটা নাম বললাম, রিটায়ার করে গেছে বলে। এরকম ইন সার্ভিসও প্রচুর আগমার্কা কমরেড আছেন যারা ডাব্লিউআরডি, পিএইচই, পিএনআরডি, ইরিগেশন, আমাদের পিডব্লিউডি, এসব জায়গায় কাজ করতেন। এরকম অনেক আগমার্কা কমরেড এখনও এই রিসেন্ট রামকৃষ্ণের ট্রান্সফার হওয়ার পরেও অনেক আগমার্কা কমরেড ভয়ে ভয়ে আর কি ওইখানে নাম লিখিয়েছেন। হ্যাঁ, তা আমাদের সময় সেগুলো হয়নি, কারণ আমরা তো এই ধরনের অত্যাচার করতাম না, আমাদের সময় সেইগুলো হয়নি। তার ফলে আমরা যাদেরকে বুঝিয়ে আনতে পারি, বিশেষত আমার হাত দিয়ে প্রচুর মেম্বার হয়েছে, কলকাতায় আমাকে অনেকেই চেনে, কিন্তু আমি কাউকে ভয় দেখাইনি। আমি আমার নীতি আদর্শের কথা বলেছি, তাতে, কারণ ভয় দেখিয়ে সে তো আমার অ্যাকচুয়াল হবে না। তার মন পড়ে থাকবে এক জায়গায়, দেহ পড়ে থাকবে আরেক জায়গায়। এই নীতিতে আমি বিশ্বাসী না। আমি বাম আমলেও অনেক মেম্বার করেছি, কমপক্ষে আমি সংগঠন ছাড়ার সঙ্গে সঙ্গে সেই বছরে, মানে 2006 ডিসেম্বরে ছেড়েছি, 2007-এর মধ্যেই আমি 20 জনের মতন মেম্বার করেছিলাম। নট এ ম্যাটার অফ জোক এটা, কারণ এটা 20 জনকে সেই আমলে তখন 235 পাওয়া খুবই টাফ ছিল। যাই হোক, তো এটা সকলে জানার জন্য বলছি, যারা ডাইরেক্ট ওইখানে ঝাঁপ মেরেছেন ভয়ে, আর যারা 17-র পরে জয়েন করেছেন মূলত তাদের জন্যই বলছি, বা যারা দেখছেন আমাদের দুটো সংগঠনকে চেনেন না তাদের জন্য বলছি। আমাদের সংগঠনের একটা নিয়ম ছিল, এবং আজকের দিনে বিভিন্ন রাজনৈতিক দল সেই নিয়মটা মেনে চলছে। আমাদের সংগঠনের আগে বার্ষিক মানে বার্ষিক সম্মেলন হতো, প্রতি বছর আমাদের সম্মেলন হতো। তো আমাদের নিয়ম ছিল যে একজন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্টের ক্ষেত্রে এই নিয়ম ছিল না, তবে প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা এখন সেটাকেই ফলো করে আসছি। একজন জেনারেল সেক্রেটারি 3টে কনজিকিউটিভ টার্ম থাকতে পারবে। তারপরে তাকে অ্যাকচুয়ালি জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট হওয়ার ওই পদ তো একটাই, সেক্রেটারিরও একটা পদ, প্রেসিডেন্টেরও একটা পদ, কিন্তু জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট হওয়ার মতন উপযুক্ত লোক অনেকেই থাকে, একটার বেশিই থাকে, কিন্তু পদ তো একজনকেই দেওয়া যাবে। তো সেই কারণে আমাদের এই নিয়মটা ছিল যে একজনকে 3টে কনজিকিউটিভ টার্ম, পরপর 3টে কনজিকিউটিভ টার্ম তিনি প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি থাকার পর তাকে সরতে হবে। একবারের জন্য সরে গিয়ে তারপরে তিনি ব্যাক করে আসতে পারেন। যদি সেরকম সমস্যা দেখা যায়,
যদি সেরকম সমস্যা দেখা যায় যে যে জেনারেল সেক্রেটারি যিনি যিনি জেনারেল সেক্রেটারি তিনি অনেক বেশি উপযুক্ত, তার ধারে কাছে কেউ নেই, তিনি থাকলেই সংগঠনটা খুব ভালোভাবে পরিচালিত হয়, সেক্ষেত্রে হয়তো তিনি একটা টার্ম সরে গিয়ে আবার ব্যাক করে আসতে পারেন। এটা হয়েছে, বিজন ঘোষের সময় হয়েছে। বিজন ঘোষ পরপর 3 বার জেনারেল সেক্রেটারি হওয়ার পরে উনি সরে গিয়ে শিবাজী নন্দী 1 বছরের জন্য এসেছিলেন, তারপরে বিজন ঘোষ আবার 2টো টার্ম ছিলেন। হ্যাঁ, 2টো টার্ম ছিলেন, 3টে টার্মও থাকতে পারতেন, যদি আমি এজিএস হতাম তাহলে 3টে টার্ম থাকতে পারতেন। যাই হোক, তো উনি ওনার জন্যই আমি এজিএস হতে পারিনি, আর উনিও থাকতে পারেননি। যাই হোক, সেই কথা পরে যদি প্রসঙ্গ ওঠে আবার বলবো, না হলে বলছি। তা এই যে আমাদের নিয়ম, এই নিয়ম কিন্তু আজকের দিনে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু আজকে এই নিয়ম পালন করে চলেছে, আর আমরা 71 সাল থেকে এই নিয়ম পালন করছি। তখন আমাদের বার্ষিক সম্মেলন হতো, তাই 3টে কনজিকিউটিভ টার্ম ছিল, কিন্তু এখন আমাদের দ্বিবার্ষিক সম্মেলন যেহেতু হয়, সেজন্য 2টো কনজিকিউটিভ টার্ম আমরা জেনারেল সেক্রেটারি পদে থাকতে পারি। এবং এই মুহূর্তে আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রেও একই নিয়ম করেছি যে 2টো কনজিকিউটিভ টার্ম একজন প্রেসিডেন্ট থাকবে। অর্থাৎ আমার কিন্তু শেষ টার্ম চলছে। আমি 2022 সালে সিউড়িতে যে সম্মেলন হয়, সেই সম্মেলন থেকে রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হই, এবং 2024 সালে শিলিগুড়িতে যে সম্মেলন হয়, সেই সম্মেলনেও আমি রাজ্য সভাপতি নির্বাচিত হই। আমার কিন্তু 2026 সালে যে সম্মেলন হবে সেখান থেকে আমি বিদায় নেব। সেখান থেকে বিদায় নিয়ে আমি যদি সংগঠন করি বা সংগঠন যদি আমাকে মনে করে, তাহলে অ্যাডভাইজারে তুলতে পারে, অথবা কেন্দ্রীয় কমিটির সদস্য করে রাখতে পারে। আমার যোগ্যতা অনুযায়ী, আমার পারফরমেন্স অনুযায়ী আমার 2026 সাল, এখনও 1.5 বছর বাকি আছে। এই 1.5 বছর আমার পারফরমেন্সের উপরে নির্ভর করবে আমি আদৌ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবো, নাকি অ্যাডভাইজারে জায়গা পাবো, নাকি কিছুই পাবো না, সেটা নির্ভর করবে। কিন্তু আমি যদি এখন কামড়াকামড়ি করতে থাকি, নেক্সট যে প্রেসিডেন্ট হবে একটা বোঝা তো যায়, তার সঙ্গে লড়াই করা শুরু করি বা ভিতরে ভিতরে ঘোট পাকাতে শুরু করি, আমার যদি মানে ইচ্ছা বহির্ভূতভাবে 26 সালের পরেও থেকে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে কেমন হয়? তাহলে একটা নোংরামি হয়। তা এই জিনিসটা অ্যাকচুয়ালি পদ পাওয়ার যে আনন্দ, পদ পেতে পাওয়ার যে আনন্দ, বিশেষত সর্বোচ্চ পদে যাওয়া, আমাদের জেনারেল সেক্রেটারি সাংগঠনিক প্রধান, সংগঠনের দিকে তিনি সর্বোচ্চ পদ, সাংগঠনিক প্রধান, এবং টোটাল সাংবিধানিক প্রধান বা টোটাল সংগঠনের প্রধান হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট চেয়ার, অর্থাৎ সর্বোচ্চ চেয়ারটা আমি এই মুহূর্তে পেয়েছি। এখন এই চেয়ার পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা যতটা হয়, যখন চেয়ারটা হারিয়ে যাওয়ার, সে হারিয়ে যাওয়ার দুঃখটার অভিজ্ঞতা আমার এখনো নেই। তো ওই সময়টা কীরকম দুঃখ হবে বা কী হবে, তবে আমি প্রিপেয়ার্ড, কারণ যেমন আমি কয়েক মাস বাদে রিটায়ার করবো, আমি প্রিপেয়ার্ড। এখন যদি হঠাৎ করে 2 বছর বাড়িয়ে দেয়, আমার খুব দুঃখ হবে, আর সত্যিই খুব বিরক্ত হব আমি যদি হঠাৎ করে 2 বছর বাড়িয়ে দেয়, কারণ অনেক পোস্টেই তো 62-65 হয়ে গেছে। তা আমি রিটায়ার্ড হব এইভাবে কিন্তু আমি প্রিপেয়ার্ড মানসিক দিক থেকে। হ্যাঁ, আমাকে যদি 2 বছর বাড়ি দিয়ে মাস্টারি করতে নিয়ে যায় কোনো একটা পলিটেকনিক, এবার ঠিক আছে, একটা অপশন রইল, তুমি 2 বছর কোনো একটা পলিটেকনিকে মাস্টারি করতে পারবে, তাহলে আমি গ্ল্যাডলি চলে যাব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না। কিন্তু যদি আমি যে পদে আছি সেই পদে থেকেই যদি আমাকে 2 বছর আরও চাকরি করতে হয়, তাহলে আর বিরক্তির শেষ থাকবে না, কারণ চাকরিটা আমি ছাড়তে পারবো না। কারণ চাকরি ছাড়ার তো অপশন থাকে না, আর অপশন থাকলেও ছাড়তে পারবো না এই কারণে, 2 বছর অনেকগুলো টাকা মায়না, তো তখন একটা দ্বন্দ্বে পড়ে যাবো, চাকরি করতে ইচ্ছা করবে না, অথচ অনেকগুলো টাকা মায়না। এই দুটোর লড়াই হবে, এই দুটোর লড়াইয়ে শেষ পর্যন্ত থেকে যাওয়াটাই হবে হয়তো। যাই হোক, তো সিমিলারলি সেইভাবে সমিতির পদ চলে গেলে তো বেতন কমবে না বা পেনশনও কমবে না, দায়িত্ব কমবে। আমি প্রিপেয়ার্ড, আমি ওই সব নোংরামির মধ্যে থাকবো না। কিন্তু এইগুলো হয় বাস্তবে, আমরা বাস্তবে দেখেছি যে এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত হয়েছে। জেনারেল সেক্রেটারি পদ চলে যাওয়ার পরে সেই সময়টা তার ওই পদ আঁকড়ে থাকার ইচ্ছা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, এবং পদ চলে যাওয়ার পরে সংগঠনের সঙ্গে ডিটাচ হয়ে যাওয়া,
একমাত্র শিবাজী নন্দীকে দেখেছি, তিনি ডিটাচ হননি। তিনি জেনারেল সেক্রেটারি পদ চলে যাওয়ার পরে বরঞ্চ বেশি সক্রিয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন, বুকে স্টেন বসেছিল, আর.এন. টেগর হসপিটাল নাকি পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিলেন, স্টেন বসেছিল। উনি অসুস্থ হয়ে যাওয়ার পর উনি জেনারেল সেক্রেটারি টার্ম চালাতেও পারেননি, কারণ উনি মাঝপথে অসুস্থ হয়ে যান। তখন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি জ্যোতির্ময় ভট্টাচার্য ওই টার্মটা কমপ্লিট করেন, এবং জ্যোতিদা কোনোদিন জেনারেল সেক্রেটারি হয়নি, হবে না। ওই প্রেসিডিয়ামে ঢোকার ইচ্ছা ছিল, প্রেসিডিয়ামে ঢুকেছে। হ্যাঁ, জেনারেল সেক্রেটারি পদ আমার যেরকম কোনোদিন জেনারেল সেক্রেটারি হওয়ার ইচ্ছা ছিল না, জেনারেল সেক্রেটারি আমি হবই না, জেনারেল সেক্রেটারি পদ নেওয়ার ইচ্ছা ছিল না। আমার বাবাও যেরকম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, যখন হেডমাস্টার রিটায়ার করে গেছেন তৎ করে তো রিটায়ারমেন্ট হবে না, তখন টিচার্স ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকেই হতে হয়। হ্যাঁ, তা অ্যাসিস্ট্যান্ট বাবার আর চাকরিও বেশি দিন ছিল না। বাবা অ্যাজ এ টিচার ইনচার্জ হিসাবে টিচার্স ইনচার্জ হিসাবেই কিন্তু রিটায়ার করতে পারতেন, কারণ হতে তো 1-1.5-2 বছর সময় লেগে যায়। আর বাবার ওরকম চাকরি ছিল। বাবা বলেছে আমাকে টিচার্স ইনচার্জ করলে আমি চাকরি ছেড়ে দেবো, রেজিগনেশন দিয়ে দেবো। তারপরে একজন জুনিয়র, বাবার থেকে একজন জুনিয়রকে টিচার্স ইনচার্জ করা হয়েছে, পরবর্তীকালে তিনিই হেডমাস্টার হয়েছিলেন। যাই হোক, তো আমার জেনারেল সেক্রেটারি হওয়ার ইচ্ছা কোনোদিনই ছিল না। ইভেন সেই সময় প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাও ছিল না। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি পদটা আমি ভয় পেতাম, ভীষণ ভয় লাগতো। পরবর্তীকালে সেই ভয়টা প্রেসিডেন্টের চেয়ার পেতে গিয়ে ভয়টা কেটে যায়, কিন্তু জেনারেল সেক্রেটারি হওয়ার ভয় আমার প্রেসিডেন্ট হওয়ার সময় ছিল, ওইটা আমার ছিল না। হ্যাঁ, এখন আমার নাম জেনারেল সেক্রেটারিতে প্রতিবার, আমি যখন খুব জুনিয়র, প্রতিবার আমার নাম কেউ না কেউ উচ্চারণ করতো, ও জেনারেল সেক্রেটারি, ও জেনারেল সেক্রেটারি, এই করেই আমার পাইনটা মারা হয়েছিল আর কি। তা আমি ভয়ে মিটিংয়ে যাওয়া বন্ধ করতাম। অন্যান্যরা দেখা যেত যারা সারা বছর সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখে না, কিন্তু সম্মেলনের আগে 2-3 মাস মিটিংয়ে খুব হাজির। হ্যাঁ, অর্থাৎ পথটা যাতে চলে না যায়। আমারও তো উল্টা, আমি সম্মেলন হওয়ার 2-1 মাস আগের থেকে বা 1 মাস আগের থেকে ফিটিংগুলো অ্যাভয়েড করতে শুরু করতাম। আমাকে তখন বলা হতো ফোন করে, তোমাকে জেনারেল সেক্রেটারি হতে হবে না, তুমি মিটিংয়ে আসো। তো এইরকম ঘটনা ঘটেছে। যাই হোক, তো জেনারেল সেক্রেটারি আমাদের 2014 সালের যে নির্বাচন, 14 সালের যে আমাদের সম্মেলন, সেই সম্মেলনের তৎকালীন যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, 2011 সালে যিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, 11-র পরে 12 একটা টার্ম, 12-র পরে 14, 12 সালেই আমাদের দ্বিবার্ষিকটা বোধহয় হয়ে যায়। হ্যাঁ, যার ফলে তার 3 বছর কমপ্লিট হয়ে গেছিল। 3 বছর কমপ্লিট হয়ে গেছিল। 3 বছর কমপ্লিট হয়ে গেলে তিনি আর জেনারেল সেক্রেটারি থাকতে পারবেন না। হ্যাঁ, তিনি আর জেনারেল সেক্রেটারি থাকতে পারবেন না, তিনি স্বাভাবিকভাবে সরে যাবেন। এবার সরে যেতে তো ভালো লাগে না। এবার তার কিছু যে অনুগামী ছিল, তার অনুগামীরা তাকে রেখে দিতে চায়। আমি তাকে বারবারই বলেছি যে তুমি এই পদে কন্টেস্ট করো না, এটা আমাদের সমিতির সংবিধান নয়, তুমি কন্টেস্ট করো না, তুমি জিততে পারবে না। হ্যাঁ, তো মানে আমাকে ওরা চায়, তোমাকে ওরা চায়, তুমি নিজে না চাইলে তো হতে পারবে না। এবং ও হেরে গেল। ও 8টা বেশি ভোটে হারেনি, 8টা ভোটে হেরে গেল। 8টা ভোটে হেরে যাওয়ার ফলে তারপর থেকেই এই 2014 সালে সম্মেলন তো ডিসেম্বর মাসে হয় সম্মেলন নভেম্বর শেষের দিকে বা ডিসেম্বর, সাধারণত ডিসেম্বর মাসেই হতো। কোনো কারণে ডিলে হয়ে গেলে জানুয়ারি মাস, তাহলে সিদ্ধা 15 হয়ে যাবে। তো সেটা হয়নি, ডিসেম্বর মাসেই সম্মেলন হয়েছে। তো ডিসেম্বর মাসে সম্মেলন হওয়ার পরবর্তীকালে কলকাতায় যে মিটিংগুলো হচ্ছে, কেন্দ্রীয় কমিটির মিটিং মাসে একটা করে হয়, সেগুলো 2015 সাল থেকেই। এবং ওকে যারা জেনারেল সেক্রেটারি করতে চেয়েছিল, সেরকম কয়েকজন ভোট পাকাতে শুরু করে এবং সমস্ত মিটিং পণ্ড করতে এসে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে 2011 সালে। হ্যাঁ, আমাদের নামে একটা প্রচার ছিল, আমাদের নামে সাবঅর্ডিনেটই প্রচার করে দিয়েছিল যে ওটা প্রথমে বলা হতো কংগ্রেস, আমরা কংগ্রেসের সংগঠন, এটা প্রথম দিকে আমাদের নামে বলা হতো। তা যেই প্রচারের ফলে আমি কিন্তু 1994 সালে এই এসডিএতে জয়েন করিনি, কারণ আমি কংগ্রেস সংগঠনে করব না, কংগ্রেস সংগঠন আমি জয়েন করব না, আমি সেই কারণে জয়েন করিনি। এবং তারপরে আমার পুরো অত্যাচার, তারপর তো তৃণমূলের জন্ম হয়েছে। তৃণমূলের যখন জন্ম হয়েছে তখন থেকে আমাদের সম্মেলনের নামে প্রচার করা হলো যে এরা তৃণমূলের সংগঠন। যেরকম প্রচার আমিও সেরকমই জানি, আমার তো এদের সঙ্গে মেলামেশা নেই, তাই তো আমার তো আইডিয়া নেই যে তৃণমূলের সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন নাকি, আমার কোনো আইডিয়া নেই। তো
তো অত্যাচারটা যেমন যেমন জায়গায় পৌঁছেছিল, হ্যাঁ, যেমন জায়গায় পৌঁছেছিল, তাছাড়াও সেই সময় বাম সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন 235 পেতে পারে, কিন্তু সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কার্যকলাপে মানুষ যখন বিরক্ত হতে শুরু করছে, আমারও সেই সময় আমি একটা নিরপেক্ষতার জায়গায় চলে যাই। মানে আমার কোনো পার্টিকুলার রাজনীতির প্রতি আর বায়াসনেস থাকে না। আমি কিন্তু একটা নির্দিষ্ট, এবং আমি অনেক বছর মানে দেখ সেটা আবার বলছি না। তো আমার একটা নিরপেক্ষতা আছে এবং আমি তখন সাবঅর্ডিনেট ছাড়তে বাধ্য হয়েছিলাম, এক প্রকার বাধ্য হয়েছিলাম। এবং তখন কংগ্রেসের হোক আর তৃণমূলের হোক আর যার সংগঠনের হোক আমার আর কিছু করার ছিল না, কারণ সমিতি একটা করতে হবে আর এই স্কেল আমার পেতে হবে, স্কেল আমাকে পেতেই যাবে। এই স্কেলের পেতে গেলে আমি নিজে সংগঠন তৈরি করব সেভাবে তো সম্ভব না, ফান্ড লাগে ইত্যাদি লাগে। তো সেই লড়াই করার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার, তাই আমার এইচডিএতে আমি বাধ্য হয়ে এইচডিএতে ঢুকেছিলাম। এইচডিএতে ঢোকার পরে দেখেছিলাম যে না, আমি কোনো ভুল জায়গায় ঢুকিনি, আমার কোনো প্রবলেম হচ্ছে না এখানে। মানে এখানে সমিতির প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক আলোচনা হয়ই না। অর্থাৎ আমি যে রাজনৈতিক আলোচনা পছন্দ করি না, বা যে রাজনৈতিক দলকে পছন্দ করি না, বা যে রাজনৈতিক দলকে পছন্দ করি, তাহলে আমি যাকে পছন্দ করি তার বিপক্ষেও কোনো আলোচনা নেই, আর আমি যাকে পছন্দ করি না তারও সাফাই গিয়ে কোনো আলোচনা নেই। পুরোপুরি অ্যাপলিটিক্যাল। এখানে স্বাধীনতা দেওয়া ছিল, তুমি যে কোনো রাজনৈতিক দলের সদস্য মানে সমর্থক হতে পারো, তাকে ভোট দিতে পারো, তার কর্মী হও, যা খুশি করো, কিন্তু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করা যাবে না, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা যাবে না। যার ফলে আমার কোনো প্রবলেম হয়নি, আমার পদ পেতেও কোনো প্রবলেম হয়নি, আমি সর্বোচ্চ পদও পেয়ে গেছি। যাই হোক, তো এখন সরকার চেঞ্জ হলে আমাদের সংগঠনের যে অরাজনৈতিক আদর্শ, তাতে আমরা সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলি। এবং অল ইন্ডিয়াতে এটাই আমাদের নিয়ম। অল ইন্ডিয়াতে আমাদের বিভিন্ন যে রাজ্য কমিটিগুলো আছে, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে শুরু করে কেরল, কর্ণাটক ইত্যাদি সমস্ত জায়গাতেই আমাদের রাজ্য অর্গানাইজেশনগুলো অরাজনৈতিক। এবং সেখানে যেহেতু পলিটিক্যাল অর্গানাইজেশন থাকে না, তাদের একটা সুবিধা, সেখানে অরাজনৈতিক সংগঠনগুলো কিন্তু সরকারের সঙ্গে যে সরকারই আসুক না কেন তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলে, যাতে আমাদের দাবি দেওয়া, কারণ আমাদের তো সংখ্যা খুব কম, টোটাল স্ট্রেংথই তো 5 থেকে 6,000 টাকা, 5 থেকে 6,000 টোটাল স্ট্রেংথ। হ্যাঁ, সেখানে তার মধ্যে আবার ফ্র্যাকশন আছে, তাহলে টোটাল স্ট্রেংথই যদি 5,000 বা 6,000 হয়, তাহলে তার ফ্র্যাকশনের সংখ্যাটা আরও কমে যায়। সেখানে রাজনৈতিক বিভাজন আসলে অসুবিধা, বা সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সরকার থেকে দাবি আদায় করবো কি করে? ঢিল তো ছুটতে পারবো না, জঙ্গি আন্দোলন করবো, স্ট্রাইক করে মানে অন্ধকার করে দেবো সব কিছু। সেই স্ট্রেংথ তো আমরা গ্রুপে সার্ভিস করি বা যে পোস্টে কাজ করি সেই পোস্টে সেটা সম্ভব ছিল না। তাই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখেই আমাদের সংগঠন করাটা রীতি সারা ভারতবর্ষ জুড়ে। এই রাজ্যে তো এখন বাম আমলেও আমরা সরকারের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখতাম, কিন্তু ওরা আমাদের সঙ্গে রাখতো না। একমাত্র আরএসপির যে দপ্তরগুলো ছিল, কীর্তি গোস্বামী পূর্ত দপ্তর, আরএসপির দপ্তরে আমাদের সঙ্গে সুসম্পর্ক থাকতো, এবং তার ফলে বাম আমলে আমরা শুধু পিডব্লিউডিতেই ছিলাম, অন্য দপ্তরগুলোতে আমাদের কেউ একটা মেম্বার ছিল না। শুধু ইরিগেশনে একজন, অভিজিৎ দাশগুপ্ত নামে একজন মেম্বারকে আমি দেখেছি। এই যে ইরিগেশন একটা মেম্বার ছিল। পিএইচই, ইরিগেশন, ডাব্লিউআরডিডি কোনো দপ্তরে আমাদের কোনো মেম্বার ছিল না। আর ডাব্লিউআরডিডি দপ্তরে ডিএ বলে নির্মল বিশ্বাস নামে একজন নেতা ছিলেন, মেকানিক্যালের ডিপ্লোমা, তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। তার নেতৃত্বে কিছু লোক ডাব্লিউআরডিতে ছিল যারা আমাদের বন্ধু সংগঠন ছিল, যারই কৌশিক দাস, যে কৌশিক দাস আজকে পুয়ার সদস্য হয়েছে 2023 সালে। এই কৌশিক দাসকে 2014 সালে আমি আমাদের সংগঠনে নিয়ে আসি, এবং সংগঠনে নিয়ে এসে তাকে আমরা সেক্রেটারিয়েট মেম্বারও করেছিলাম। সেই বছরই ইনভাইটি সেক্রেটারিয়েট মেম্বার, ইনভাইটি সিইসি সদস্য, ইনভাইটি সেক্রেটারিয়েট মেম্বার। কারণ নির্মল দাসের সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিল। নির্মল দাকে আমরা বহুবার বলেছি, নির্মল দা আলাদা করে কেন সংগঠন করছেন, এতে তো দুটো সংগঠন দুর্বল হয়, আসুন না আমরা এক হয়ে যাই। কিন্তু নির্মল দা ওই সংগঠন আলাদা করে রেখেছেন, এবং নির্মল দা একটা এখন তো 75-80 বছর বয়স হবে, তাই সংগঠনটা উনি ঝাপ বন্ধ করে দিয়ে টাকা পয়সা রামকৃষ্ণ মিশনে দিয়ে দিয়েছেন, ওনাদের যে ব্যয় ছিল। তো এই যে বিষয়টা যেটা হচ্ছে যে, তাহলে 2014 সালের সম্মেলনে হলো
লড়াই, সেই লড়াইয়ে তৎকালীন যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি হারলেন। তিনি কিন্তু হারতেন না আমি যদি তার সঙ্গে গিয়ে হাত মিলাতাম। আমি তার সঙ্গে যদি গিয়ে হাত মিলাতাম এবং যদি আমি কানে কানে তাকে বলতাম যে আমাকে ভাই এজিএস পদটা দাও, তাহলে আমি তোমার সঙ্গে হাত মিলাবো। 8টা ভোট মানে তো 4টে ভোট চেঞ্জ করতে হবে, আর 4টে ভোটের মধ্যে একটা আমার, আমি উল্টা দিকে ভোট দিলে 6টা ভোট হয়ে যাচ্ছে। তেমন আমাকে 3 জনকে দলে আনতে হবে। 3 জনকে যদি আমি দলে আনতে পারি তাহলে সমান সমান টাই হবে, আর 4 জনকে দলে আনতে পারলে 2 ভোটে জিতে যাবে। সেটা আমার পক্ষে কঠিন কিছু ছিল না, আমার প্রচুর অনুগামী ছিল এবং আমার টিক্সকেই ও হেরে গেছিল। আমি এমন একটা টিক্স দিয়েছিলাম, আমি বিষয় হচ্ছে গিয়ে আমার ওর সঙ্গে হাত মিলা, আমি না হয় অন্য কেউ হতো ওর সঙ্গে হাত মিলাতো, কারণ যিনি জেনারেল সেক্রেটারির পদে দাবিদার ছিলেন তিনি আমার থেকে জুনিয়র, বয়সে না, সংগঠনে তিনি আমার থেকে জুনিয়র ছিলেন, আমার হাতে মেম্বার, এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের তিনি ছিলেন। এবং তিনি আমাকে হারিয়ে মেদিনীপুর সম্মেলনে আমাকে হারিয়ে এজিএস হয়েছিলেন। 4টে ভোটে আমি হেরেছিলাম। আমি এজিএস হতে ভয় পেতাম না, জিএস পদটা ভয় পেতাম, কিন্তু এজিএস পদটা ভয় পেতাম না। অ্যাকচুয়ালি আমার নামে বারবার যখন জিএস করা হচ্ছে, তখন তৎকালীন যিনি জিএস বিজন ঘোষ তিনি খুব ভয় পেয়ে যান। তিনি ভাবেন আমি বোধহয় তাকে টেনে নামিয়ে আমি জিএস পদটা নেব। আমি ওই রকম নামানোর মানুষই নই। আরে পদ, আমি ওই নিজের থেকে পদ পেতে আমার খারাপ লাগে সেটা আমি বলছি না, পদ পেতে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু পদ পাওয়ার জন্য নোংরামি করবো না। পদ আমার যদি প্রাপ্য হয়, আমাকে যদি সবাই মিলে সর্বসম্মতিক্রমে পদ দেয় তবেই নেব। ফ্র্যাকশনের আমি নেতা হব না, কোনো ফ্র্যাকশনের নেতা আমি হব না। আমি সর্বসম্মতিক্রমে হলেই হব, আদারওয়াইজ হবই না, কারণ ফ্র্যাকশনের নেতায় কাজ করতে অসুবিধা। তা আমার নাম যখন বারবার করে আসছে, আমার তখন পারফরমেন্স তুঙ্গে। কলকাতায় যে কোনো কেউ সমস্যায় পড়লে আমি 50-60টা লোক নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়া, তার মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়াররা তো এসেই হচ্ছে 5 জন কি 2 জন কি নেই, কিন্তু আমি 50-60টা ছেলে নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখতাম, কারণ আমি ছিলাম যৌথ সংগ্রামী মঞ্চের নবমহাকরণ অঞ্চলের অন্যতম কনভেনার, জয়েন্ট কনভেনার। 2টো কনভেনার ছিল, একটা ছিল নবপর্যায়ের, একটা ছিলাম আমি। সমস্ত অর্গানাইজ এবং যৌথ সংগ্রামী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য আমি ছিলাম, আমি রিপ্রেজেন্ট করতাম আমার সংগঠনকে। তার ফলে কলকাতার সমস্ত নেতাদের আমি বাই নেম চিনতাম, তারা আমাকে চিনত, তাদের ফোনেই শ্যামল মিত্র আজকে যে বিভিন্ন বাইট দিচ্ছেন, যা কনফেডারেশনের নেতা ছিলেন, উনি জয়েন্ট সেক্রেটারি পদ থেকে রিটায়ার করেছিলেন, উনি কনফেডারেশন নেতা ছিলেন, সিঙ্গুরে বাড়ি। ওনারা যে মামলা করেছেন, যে মামলা নিয়ে উনি রেগুলার বাইট দেন ইউটিউবে, আপনারা অনেকেই শ্যামল মিত্রকে চিনবেন। এই শ্যামলদা আমার উপর যখন ফিজিক্যালি হামলা হয়েছে, এই নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে তার প্রতিবাদে যখন 100-150 লোক নিয়ে মিছিল করেছে, শ্যামলদা সেই মিছিলে পা মিলিয়েছিলেন। সমীর মজুমদার নবপর্যায়ের জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি আমার মিছিলে পা মিলিয়েছিলেন। ফটিক দা যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার ছিলেন, ফটিক দে। হ্যাঁ, এখন আমি জানি না উনি আছেন কি না, কারণ তখনই তিনি খুব বুড়ো, প্রচুর বুড়ো, ওনার সঙ্গে আমার এখন আর যোগাযোগ নেই। তো এই সমস্ত যে সমস্ত নেতা, অনিরুদ্ধ ভট্টাচার্য, তাকে আমরা ভাস্কর ঘোষদের মঞ্চে দেখি, অর্জুন সেনগুপ্ত নবপর্যায়ে জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। এই অর্জুন সেনগুপ্ত, আমি সুনির্মল দাস কেউ দেখা যায় আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের প্ল্যাটফর্মে, অর্জুন সেনগুপ্ত, সুনির্মল দাস, অনিরুদ্ধ ভট্টাচার্য দাড়ি চিরকালই দাড়ি ছিল, এখন সাদা দাড়ি, তখন কালো ছিল, কাঁচা পাকা ছিল, দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু এরকম সাধুর মতন দাড়ি। এদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ পরিচয় ছিল, যার ফলে আমি একটা কল দিলে, প্রত্যেক কটা সংগঠনকে বলে দিলে তারা 5-7-10টা ছেলে কিন্তু আমাকে দিত, এবং আমি 50-60টা ছেলে নিয়ে, আমার পক্ষে এটা কোনো ফ্যাক্টরি ছিল না। যাই হোক, সেই সময় হুগলির যখন সম্মেলন হয়, আমার নাম জেনারেল সেক্রেটারি পোস্টে করছে বিশ্বনাথ সেন, আমাদের এক্স জেনারেল সেক্রেটারি, আমার নাম প্রস্তাব করেছেন। আমি উঠে দাঁড়িয়ে বলছি আমি হব না, আমি অন্য নাম প্রস্তাব করেছি। এবং বিশ্বনাথ সেন জ্যোতিদাকে পাঠিয়ে দেবেন প্রেসিডিয়ামে, জ্যোতিদাকে, আমি যখন হব না তখন জ্যোতিদা জেনারেল সেক্রেটারি হবে। জ্যোতিদা প্রেসিডিয়ামে যেতে চায়, জেনারেল সেক্রেটারি সে হবে না। আমার যুক্তিতে জ্যোতিদা সেবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়ে শুরু করলো,
ভাইস প্রেসিডেন্টও না, উনি ভাইস প্রেসিডেন্ট হলেই খুশি হতেন, কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ পেলেন। সমস্ত জ্যোতিদার মুখ কালো হয়ে গেছিল, জ্যোতিদা ভাইস প্রেসিডেন্ট হবেন তার ইচ্ছা, কিন্তু সবাই মিলে বিশ্বনাথ সেন এমন যুক্তি দিলেন, সবাই ওইটাই মেনে নিল, না জ্যোতিকে এখন সংগঠন থেকে ছাড়া যাবে না। আমাদের একটা কনভেনশন ছিল প্রেসিডিয়ামে গিয়ে ঘুমানোর জায়গা, যে কনভেনশনটা আমি ব্রেক করেছি। আপনারা আমাকে লাইভ দেখছেন, যে আমি রেগুলারই লাইভ করছি, কিন্তু অর্গানাইজেশনেরই কাজ, ব্যক্তিগতভাবে করছি ঠিকই, কোনো সমিতির নাম নিয়ে করছি না যাতে সমিতির রংটা গায়ে না লাগে, কিন্তু কাজটা তো অর্গানাইজেশনের কাজ। কিন্তু আমাদের সমিতির একটা কনভেনশন ছিল, প্রেসিডিয়ামে গেলে হচ্ছে ঘুমানোর জায়গা, মাসে একটা করে মিটিংয়ে আসা হয়, একটা করে মিটিং হতো তো মাসে, আর সেক্রেটারিয়েট মিটিং প্রতি সপ্তাহে হতো, তো সেক্রেটারিয়েট মিটিংও আসতে হয় না, ইচ্ছা করলে আসা যায়, তা আসতেন না কেউ। আর মিটিং এসে মঞ্চে বসা, ছবি তুললে ছবিটা, মঞ্চে বসলে ছবি ওঠে। তো মোটামুটি প্রেসিডিয়ামটা ঘুমানোর জায়গা, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট, এই তিনটে চেয়ার ঘুমানোর জায়গা ছিল। কিন্তু আমি এই তিনটে চেয়ারই অলঙ্করণ করেছি, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে প্রেসিডেন্ট। আমি কোনো সময় ঘরে বসে সংগঠন করিনি, আমি রাস্তায় নেমে সংগঠন করেছি সবসময়, এবং আমি আফটার রিটায়ারমেন্ট আমাকে আরও বেশি পাওয়া যাবে, যে ডাকবে তারটা যাব, যে ডাকবে। আমার যদি দাবিটাকে সঠিক মনে হয়, দাবি যদি সঠিক মনে হয়, যে ডাকবে, যদি মনে হয় যে মঞ্চে বক্তব্য রাখার লোক নেই, ভালো বক্তা দরকার, আপনি এসে বলবেন আমাদের এই বিষয়টা নিয়ে, বা ডেপুটেশন দিতে হবে, আমার কাছে ভালো ডেপুটেশনিস্ট নেই, আপনি এসে আমাদের হয়ে ডেপুটেশন, হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু ওই মতের হতে হবে। যাই হোক, তো এই ব্যাপারে আমি তারপরে ফাইনালি যখন বক্তব্য রাখলাম, যে লোকটা সেক্রেটারিয়েটে, না তাকে ছাড়া যাবে না, তাকে জেনারেল সেক্রেটারি একদিন না একদিন হতেই হবে, তাকে এখনই প্রেসিডিয়ামে ঢোকানো যাবে না, এই যুক্তি। আমি তখন বললাম, জোর করে কাউকে কিছু ঘোড়া গাদা পিটিয়ে যেমন ঘোড়া হয় না, জোর করে কাউকে দিয়ে কিছু হয় না। উনি যখন প্রেসিডিয়ামে যেতে চাচ্ছেন, ওনাকে প্রেসিডিয়ামেই পাঠিয়ে দেওয়া উচিত, তাতেই ওনার ভালো পারফরমেন্স পাওয়া যাবে। অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি আমরা অন্য কাউর থেকে নিয়ে, অন্য কেউ হবে, তিনি কাজ করবেন। তা বিজনদা জেনারেল সেক্রেটারি রিপিট সেবার ফিরে এলেন। বিজনদা তার আগের সম্মেলনে জেনারেল সেক্রেটারি পদ তার চলে গেছিল, তিনি ফিরে এলেন বিজনদা। হ্যাঁ, শিবাজিদা 1 বছর থেকে, তারপরে বিজনদা ফিরে এলেন। যখন প্রথম কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমাদের কনভেনশন ছিল সেই সময়, যিনি জেনারেল সেক্রেটারি হবেন তিনি তার মন্ত্রিসভা বেছে নেবেন, তাই তাকে প্রথমে সুযোগ দেওয়া হতো যে আপনি ঠিক করুন আপনার মন্ত্রিসভায় কে কে থাকবে। ওনার যেটা বক্তব্য সেটা যদি সবাই মেনে নেয় তো মেনে নিল, আর না মেনে নিলে ভোটাভুটি হবে, সাধারণত মেনে নেওয়া হয়। তো বিজনদা তখন যেটা করলেন, যেটা হলো যে আমার একটা জুনিয়র ছেলে দরকার। উনি অনেক ভূমিকা করলেন বলার আগে, এক লাইনে বলতে পারেন, তা না করে আমার বয়স হয়েছে, বয়স বাড়ছে, আমার একটা জুনিয়র ছেলে দরকার, যে আমার সঙ্গে খাটতে পারবে, ছুটতে পারবে, এই করতে হবে, সেই করতে পারবে। তখন জুনিয়র বলতে ছিলাম আমি আর তিমির বরণ সাহা, দুজনেই জুনিয়র, এবং আমি বিজনদার সঙ্গে পিছন ঘুরতো, আমি আর কৌশিক ডিএ করলো, বিজনদার পিছন ঘুরতো, আমিও বিজনদার ন্যাওটা ছিলাম, বা বিজনদার ঘুরতাম, সমস্ত জায়গায় বিজনদা আমাকে নিয়েই যেত সেই সময়। তো আমি ভাবছি বোধহয় আমার নামটা বোধহয় বলতে চায়, তার আগে এত ভূমিকা করছে, কিন্তু সেটা আমার নাম উনি বলেননি। উনি আমাকে ভয় পেতেন, উনি ভয় পেয়েছিলেন যে আমাকে আমার নাম বললে আমি বোধহয় পরের বছর ওকে টেনে নামাবো, না আমি টেনে নামাতাম না। উনি তিমিরের নামটা বললেন, তা তিমিরের নাম বললেন, সবাই মেনে নিল। তিমির তখন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হলো, আমি অর্গানাইজেশন সেক্রেটারি, বা তখন বোধহয় অর্গানাইজেশন সেক্রেটারি পোস্টটা খালি হয়নি, পোস্টটা হয়নি, না অর্গানাইজেশন সেক্রেটারি পোস্টও হয়নি, আমি সেক্রেটারি মেম্বারিতে রয়ে গেলাম। এবং তার পরবর্তী সম্মেলনে উনি আমাকে আরও ডিমোশন করিয়ে দিলেন। উনি আমার সেক্রেটারিয়েট, আমি ছিলাম সিভিল সেক্রেটারি, আমি সিভিল সেক্রেটারি ছিলাম, আমি সেক্রেটারি মেম্বার ছিলাম না। আমি দার্জিলিং সম্মেলনে সিভিল সেক্রেটারি ছিলাম। ও শিবাজিদা যখন জেনারেল সেক্রেটারি হলো, শিবাজিদাকে একই নিয়ম, শিবাজিদাকে চয়েস করতে বলা হলো, আপনি কাকে কাকে বেছে নেবেন। শিবাজিদা তখন আমাকে সিভিল সেক্রেটারি হিসাবে নিয়োগ করলো, আমি সিভিল সেক্রেটারি হলাম। তখন আমাদের 3 জন সেক্রেটারি হতো। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনে মেকানিক্যাল থেকে একজন, ইলেকট্রিক্যাল থেকে একজন এবং সিভিল থেকে একজন সেক্রেটারি হওয়ার নিয়ম ছিল, কিন্তু 98 সালে মেকানিক্যাল পার্টটা বেরিয়ে যায়, যার ফলে মেকানিক্যালের আর কেউ ছিল না বলে তখন সিভিল থেকে 2টো আর ইলেকট্রিক্যাল থেকে 1টা। এবং আমি 2008 সালে শিলিগুড়ি সম্মেলন থেকে সিভিল সেক্রেটারি হিসাবে কাজ করছি। 2006 সালে আমি সমিতিতে ঢুকি, 2007 সালে আমি একবারে কেন্দ্রীয় কমিটি এবং সেক্রেটারিয়েট মেম্বার হই।
আমার উন্নতিটা খুব দ্রুত হয়েছিল, তখন তো সংগঠন ভীষণ দুর্বল ছিল, যার ফলে উন্নতিটা দ্রুত হয়েছিল, কম্পিটিশন কম ছিল। 2006 এক বছরের মাথায় আমি সেক্রেটারি মেম্বার হই এবং দ্বিতীয় বছরে আমি সিভিল সেক্রেটারি হই। যদিও তিমিরও আমার থেকে এক বছরের মানে সমিতিতে এক বছরের মাত্র সিনিয়র ছিলেন। হ্যাঁ, যাই হোক, এক বছর কি 2 বছরের হবে সিনিয়র ছিলেন। তা আমার নাম না নিয়ে উনি এর নাম নিলেন এবং পরবর্তী সম্মেলনে আমাকে ডিমোশন করিয়ে সেক্রেটারি মেম্বার করে দিলেন এবং সিভিল সেক্রেটারি করলেন উত্তম চ্যাটার্জি, যিনি পিএইচই সদস্য। তখন কিন্তু আমরা সবাই পিডব্লিউডি, বাম আমল তো সবাই পিডব্লিউডি। 2009-এ 2008-এ উত্তম দা আমার হাত ধরে মেম্বার হয়েছেন, তারপরে উত্তম দার মাধ্যমে আরও 4-5 জন মেম্বার হয়েছিল। তাতে বোধ হয় 2 থেকে 3 জন মেম্বার আমাদের 1 মিনিট এখানে 2 থেকে 3 জন মানে পিএইচিতে উত্তমদা প্রথম মেম্বার। উত্তমদাকে আবিষ্কারের কাহিনী পরে নয় একদিন বলবো, উত্তমদাকে কিভাবে আবিষ্কার করেছিলাম, কাকে কিভাবে আবিষ্কার করেছি, সেইগুলো আমরা বলবো। বললে আগামী দিনের ভবিষ্যতে তারা লাইভ বক্তব্য পাবেন, তারা লাইভ বক্তব্য পাবেন। আমার লাইভ বক্তব্য রাখলে এটা পড়ে যেতে পারে, এটা নিয়ে যাও। আচ্ছা ঠান্ডা, আচ্ছা থাকুক ঢুকিয়ে দাও, একদম লাইভ বক্তব্য পাবেন আমার। হ্যাঁ, যার ফলে পরবর্তীকালে জুনিয়র আমি যেরকম পাইনি, আমাকে মুখস্থ রেখে বলতে হচ্ছে, মুখস্থ ভুল হয়ে যায়, তো লাইভ বক্তব্য পাবেন। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কাকে কখন কিভাবে না আনা হয়েছিল ইত্যাদি এগুলো করব। তো আমাকে না নিয়ে হুগলির সম্মেলনে তিমিরকে এজিএস নিয়োগ করা হয়েছিল। তিমিরকে এজিএস না হতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ তিমির আমার থেকে সংগঠনে সিনিয়র। হ্যাঁ, চাকরি আমরা একসঙ্গেই পেয়েছি, একই প্যানেলে চাকরি পেয়েছি। তিমির জেনারেল সেক্রেটারিও হয়েছে, তিমির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও হয়েছিলেন। ও রিজার্ভ ক্যাটাগরির বলে ও এক্সিকিউটিভ হয়েছিলেন। জেনারেল ক্যাটাগরি হলে অ্যাসিস্ট্যান্ট হতে পারতেন, তবে এক্সিকিউটিভ হতে পারতেন না। রিজার্ভ ক্যাটাগরি বলে ও এক্সিকিউটিভ হয়ে রিটায়ার করেছেন। বয়সে আমার থেকে একটু, ও 24-এ রিটায়ার করেছে, আর আমি রিটায়ার করব, ও 24-এ ডিসেম্বর মাসে রিটায়ার করেছে, আর আমি 26-এ জানুয়ারি, মানে 1 বছরের মতো সিনিয়র। যাই হোক, তো তিমির হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই, তো আমার থেকে সিনিয়র। হ্যাঁ, আমাদের মধ্যে ভীষণ সুসম্পর্ক ছিল। তিমি আমাকে বলতো, মনন একদিন হয় আমি জিএস হলে তুমি আমার এজিএস হবে, অথবা তুমি যদি জিএস হও আমি তোমার এজিএস হব। এটাও আমাকে বলতো মাঝে মাঝে। কিছু বলতাম না, কারণ আমার তো জিএস আমি হবই না। হ্যাঁ, এজিএস পর্যন্ত হতে আমি রাজি আছি, জিএস আমি হব না। হ্যাঁ, কারণ আমাদের সমিতিতে জিএস নির্ভর সমিতি, জিএসই আসল পুরোপুরি। এখন তো সবাই মিলে তবু যৌথভাবে হয়, কিন্তু একটা সময় দেখেছি জিএসই সব। মানে বিজনদাকে যখন দেখেছি, বিজনদা মানে সবাইকেই, যে যখন জিএস হয় তারপরে এত চাপ আসে, এত টেনশন, আমি ওইসব এত টেনশন নিতে পারবো না। যার জন্য জিএস হওয়ার লোভ আমার কোনোদিনই ছিল না, তবে এজিএস হতে ভয় পেতাম না। তো হুগলি সম্মেলনে আমাকে এজিএস করেনি। পরের সম্মেলনে আমাকে সিভিল সেক্রেটারি থেকেও নামিয়ে দেওয়া হয়। এবার যখন ডিমোশন করে দিল, হ্যাঁ, তখন কিন্তু যাকে টেনে আনলো উত্তম চ্যাটার্জি, তার যে পারফরমেন্স আমার থেকে ভালো বা যোগ্যতায় বেশি তা কিন্তু ছিল না, অমিত দাস আমার হাতে মেম্বার 2007, তারপর অ্যাসিয়া অত্যাচার করছে। আমাকে অমিত বলছে, মনন্দা আমাকে বাঁচাও, আমাকে এই ব্যাপার। তাহলে আমাকে কেন বলছো? তুমি জেনারেল সেক্রেটারিকে ধরো, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারিকে ধরো, সিভিল সেক্রেটারিকে ধরো, তারা বাঁচাবে তোমাকে। তবে আমার হাতে তোমার মেম্বার, তোমার দায়িত্ব আমি নেব। ওরা ফেল করলে তারপর যাব, ওরা আগে ফেল করুক তারপরে যাবো। একবারে গিয়ে কাজটা করে দিয়ে চলে আসবো, হ্যাঁ, তারপরে তার তো কোনো মানে হবে না। যাই হোক, তো ওরা কেউ কিছু করেনি, ওদের কাছে বলেছে কেউ কিচ্ছু করেনি। শেষকালে আমি ওর এক্সিকিউটিভের কাছে গেছি এবং নিয়ে একা গেছি, এক্সিকিউটিভের কাছে নিয়ে গেছি একা, এবং সঙ্গে কাকে নিয়ে গেছি? সাবঅর্ডিনেটের মেম্বার নিয়ে গেছি, একজনকে, সাবঅর্ডিনেটের একজন মেম্বারকে নিয়ে গেছি। গিয়ে এক্সিকিউটিভের কাছে ঘরে যখন গেছি, এক্সিকিউটিভ আমাকে সাদরে বসিয়েছেন, আসুন আসুন আসুন, বসেন বসেন, টিফিন করেছেন? আমার না স্যার।
এই টাং করে বেল মারলা, এই টিফিন আজকে কি করেছো? বলো ফুলকপির তরকারি আর মিষ্টি আছে, ফুলকপির তরকারি আছে আর রুটি আছে। হ্যাঁ আপনি খাবেন না? হ্যাঁ খাবো না কেন? তো চা দিন, এই দিন তো টিফিন খেলাম, চা টা খেলাম, এসব খেয়ে মিষ্টি ফিষ্টি খেয়ে তারপরে বললাম যে অমিতের এই ঘটনা ঘটেছে, আপনার কাছে আসলাম আমি, আপনি যদি ব্যাপারটা মিটিয়ে দেন খুব ভালো হয়। আর যদি না মেটান তাহলে আমি এসির কাছে যাব। এসির কাছে কিন্তু আমি একা যাব না, আজকে তো আমি একা এসেছি। আর তুই জানেন আমি নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে চাকরি করি এবং নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে চিফ ইঞ্জিনিয়ারও বসেন। সুতরাং নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে 50-60টা ছেলে জোগাড় করা আমার পক্ষে কোনো ব্যাপার না, সেটা আপনি খুব ভালো মতনই জানেন, কারণ আপনিও তো নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে ছিলেন। সুতরাং আপনি ব্যাপারটা মিটিয়ে দিন। কমরেড অংশুমান চট্টরাজ, তিনি তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গণশক্তি পড়তেন অফিসে। অমিতের পুরো অত্যাচার করতো, কারণ অমিত যেহেতু কোঅর্ডিনেশন কমিটি করতো না, অমিত যেহেতু আমাদের সংগঠন করতো, আমার হাতেই মেম্বার। অমিতের দোষ এটাই ছিল, অমিত কোঅর্ডিনেশন কমিটি করতো না, গণশক্তি করতো না, আর উনি কমরেড গণশক্তি করতেন। আমি বলেছিলাম মজুমদার সাহেবকে যে আপনার কমরেড গণশক্তি পড়ে কিভাবে অফিসের মধ্যে, সেটা কিন্তু আমি দেখব যদি না মেটে বিষয়টা। যাই হোক, বিষয়টা মিটে গেছিল। তো সেই উত্তমদা যেহেতু আমাকে টপকে উঠলো, তাই উত্তমদা পরবর্তী সম্মেলনে আমার থেকে এগিয়ে রইল। এবং আমার তো জিএস হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আমার অর্গানাইজেশন সেক্রেটারি হওয়ার একটা লোভ ছিল, এবং অর্গানাইজেশন সেক্রেটারি আমাদের পোস্টই ছিল না। বহুবার বলতে হবে অর্গানাইজেশন সেক্রেটারি পোস্ট ক্রিয়েট করো, অর্গানাইজেশন সেক্রেটারি দুটো অর্গানাইজেশন পোস্ট ক্রিয়েট করো, আমি আর তিমির হব। আমি আর তিমির আলোচনা করতাম। মূলত এই ইচ্ছাটা আমারই ছিল যে আমার অর্গানাইজেশনটা করতে খুব ভালো লাগে। আমার ওই কারো ট্রান্সফার পোস্টিং নিয়ে সাহেবদের সঙ্গে এগুলো আমার ভালো লাগে না। কেউ বিপদে পড়েছে সেই ব্যাপারে আমি সাহেবদের সঙ্গে যাব, এই বিপদ নিয়ে কেন হবে না ইত্যাদি, ওইখানে হই উজ্জুতি করা ইত্যাদি, এগুলো আমার ভালো লাগতো। অর্গানাইজেশন করবো, টেবিলে যাবো, অর্গানাইজেশন বুঝাবো, এটা আমার ভালো লাগতো। অর্গানাইজেশন সেক্রেটারি পোস্টটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, তা আমি বলতাম যে একটা অর্গানাইজেশন সেক্রেটারি পোস্ট করো, তখন আমাকে উত্তর পেতাম যে আমাদের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি পোস্টটাই হচ্ছে অর্গানাইজেশন সেক্রেটারি পোস্ট, তাই আলাদা করে হবে না। মেদিনীপুর সম্মেলনে অর্গানাইজেশন সেক্রেটারি পোস্ট ক্রিয়েট হলো। তখন আমি অনেকটা সিনিয়র হয়েছি, আমার আর অর্গানাইজেশন সেক্রেটারি হওয়ার ইচ্ছাটা তখন ছিল না, এমনি একজন সেক্রেটারি হতে পারলেই হবে। তিনি জেনারেল সেক্রেটারি হওয়ার পরেই একটা নিয়ম করলো যে কেউ আর সেক্রেটারি মেম্বার থাকবে না, কারণ তিমিরের মাথায় ছিল যে মনন্ত অমিতের ব্যাপারে ফার্স্ট টাইমে আসেনি, হ্যাঁ, তাহলে যাতে আগামী দিনে কেউ এই কথাটা না বলতে পারে, তাই সবাই মুড়িকে এক করে দিল, 5 জন সেক্রেটারি হয়ে গেল। আগে যে 2 জন সেক্রেটারি মেম্বার, 3 জন সেক্রেটারি এবং 2 জন সেক্রেটারি মেম্বার ছিল, ওই 5টা সমান ইকুইভ্যালেন্ট করে দিল। তারপরে তখন আমার ওই একটা ডিপার্টমেন্টাল সেক্রেটারি থাকলে আমার আর অর্গানাইজেশন সেক্রেটারি বয়সটা তখন আর একটু বাড়ছে, অত ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল শেখর মিশ্র অর্গানাইজেশন সেক্রেটারি হোক, রামকৃষ্ণ আর শেখর মিশ্র। রামকৃষ্ণ কলকাতায় পোস্টিং, খুবই ডাইনামিক ছেলে, আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি হয়েছিল। আর শেখর ছিল শিলিগুড়িতে, তাহলে একটা নর্থ বেঙ্গল থেকে হোক, একটা সাউথ বেঙ্গল থেকে হোক। আমার আর অর্গানাইজেশন সেক্রেটারি পদ নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু রামকৃষ্ণের ইচ্ছা ছিল না যে শেখর হোক, বা অনেকের ইচ্ছা ছিল না। শেখর যেহেতু জুনিয়র মানে বয়সে জুনিয়র না, সমিতিতে জুনিয়র, এবং রামকৃষ্ণের থেকে বয়সে সিনিয়র, এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সের AGS। ও এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে, ও আমাদের সমিতি আগেই ছেড়ে দিয়েছিল। আমাদের সমিতি ও ছেড়ে মানে নতুন আমলে আমাদের যখন DA নিয়ে মানে একেবারে বাজে অবস্থা ইত্যাদি, তখন ও কিন্তু আবার সাবঅর্ডিনেটে ফিরে যায়। জুনিয়র ইঞ্জিনিয়ার থাকাকালীনই ও সাবঅর্ডিনেটে ফিরে যায়। সেটা কত সাল আমার মনে নেই, কিন্তু সমিতি ভাঙার পরে, সমিতি ভাঙার সময় না, সমিতি ভাঙার সময় ও আমাদের কেন্দ্রীয় কমিটি ওকে ডিপ্রাইভ করা হয়েছে, সেগুলো আমি ডিটেলস বলছি না। ওর খুব ডিপ্রাইভ করা হয়েছে, ওকে আমি ধরে রাখতে পারিনি, এটা আমার অক্ষমতা। ও আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল,
ও আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইরিগেশনের প্রথম 3জন যখন আমার ডিমোশন হওয়ার কারণ হচ্ছে আমার তৎপরতায় 3জন কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিল, একটা রামকৃষ্ণ দাস, একটা শেখর মিশ্র, একটা গৌতম চট্টোপাধ্যায়। এই ইরিগেশনের 3জন আমার তৎপরতায় সেক্রেটারি সিইসিতে ঢুকেছিল কেন্দ্রীয় কমিটিতে, এবং তার পুরস্কার সময় আমার ডিমোশন হয়েছিল। হ্যাঁ, যাই হোক, ওদের প্রমোশন করা থেকে আমার ডিমোশন হয়ে গেছিল। এবং মেদিনীপুর সম্মেলনে শেখর আমার পারমিশন না নিয়ে আমার নাম জিএসএ প্রস্তাব করে দিল। আমি বললাম আমি জিএস হব না, ক্যান্সেল। আবার আমার নাম এজিএসএ প্রস্তাব করে দিল। তখন আমি আর কিছু বলিনি, ভোটাভুটি হলো, আমি 4 ভোটে হারলাম। শিবু কাউকে ভোট দিল না, শিবু প্রোগ্রেসিভের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, শিবু প্রোগ্রেসিভের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি। শিবু বললো আমি মননদা উত্তমদা দুজনকেই ভালোবাসি, আমি কাউকে ভোট দেবো না। আর সমর, আমি খুব ভেবেছিলাম সমর সেবারই সিইসি মেম্বার হলো প্রথম, এবং আমার হাত ধরেই হলো। হ্যাঁ, আমি ওকে কলকাতায় নিয়ে এসেছিলাম। তখন তো সব দপ্তরে ট্রান্সফার পোস্টিং আমি দেখি, 8টা দপ্তরে ট্রান্সফার পোস্টিং আমি দেখি। মেম্বার কম, নিউজ সেক্রেটারি বিল্ডিং থেকে হাঁটা পথে 8টা দপ্তর। তখন তো রোডসের আলাদা, রোডস মানে নিউজ সেক্রেটারি বিল্ডিং থেকে হাঁটা পথে রাইটার্স বিল্ডিং গেলে রোডস পাওয়া যাচ্ছে, পিডব্লিউডি পাওয়া যাচ্ছে, নিউজ সেক্রেটারি বিল্ডিংয়ে কনস্ট্রাকশন বোর্ডের অফিস, পিএইচইডি সেক্রেটারি বিল্ডিংয়ে অফিস, তারপরে ডাব্লিউআরডি দপ্তর খাদ্য ভবনে হেঁটে যাওয়া যায়, পিএনআরডি দপ্তর ওই আমাদের বাড়ির নিউজ সেক্রেটারি উল্টা দিকে ছিল, পরে পঞ্চায়েত ভবন যেটা হয়েছিল সেটাও আমাদের হেঁটে যাওয়া যায়। এরকম 8টা দপ্তরে আমি হেঁটে যেতে পারতাম। তারপর আমি সব দেখতাম, সমরকে হুগলির থেকে তুলে নিয়ে এসে নিউজ সেক্রেটারি বিল্ডিংয়ে নিয়ে এসেছিলাম, উত্তমদার পোস্টিং কলকাতা করে দিয়েছিলাম। তখন এগুলো আমি করতাম। উত্তমদার পোস্টিং হয়ে গেছিল, পানিশমেন্ট পোস্টিং হয়েছিল সিঙ্গুর ব্লকে। 100-2 ছেলে নিয়ে গেছিলাম। আমার সঙ্গে ছিল অমিয় সরকার, অমিয়দা বলছে মনে হয় এইসব লোক ছেলেপেলে লাগবে না, আমি একাই যথেষ্ট। তা আমি বলছি না, আপনার প্রতি আমার আস্থা আছে, কিন্তু অন্যান্য যারা আছে তারা তো আপনাকে চেনে না, ছেলেপুলে নিই না, ছেলেগুলো তো আপনি আনছেন না, ছেলেপুলে তো আমি আনছি, নিই না সঙ্গে। তো অমিয়দাকে সঙ্গে নিয়ে গেছিলাম। অমিয়দাকে আপনারা চিনবেন, পিএইচি হলে চিনবেন। অমিয়দা দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল, এবং দিনাটায় চাকরি ছেড়ে দিনাটায় ধরে চিনে দাঁড়িয়েছিল তৃণমূলের সাপোর্ট নিয়ে। আমি তখনই বললাম অমিয়দা আপনি ঘড়িটা চিনাতে পারবেন না এত শর্ট টাইমে। হ্যাঁ, দিনাটা জেতা সিটটা অমিয়দা হেরে গেছেন। লোকাল তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে দিয়েছে, কারণ অমিয়দা যেহেতু আউটসাইডার। অমিয়দা জিতলে হয়তো মন্ত্রীপদটা পিএইচই দপ্তরে হয়তো রাষ্ট্রমন্ত্রী হয়ে যেত। এখন অমিয়দা বিজেপি করে। আমার সঙ্গে সম্পর্ক ভালো অমিয়দার চিরকালই। উত্তমদার সিঙ্গুরের পোস্টিং আটকে দিলাম, সমরকে কলকাতা নিয়ে চলে আসলাম। তো বিষয় যেটা হলো সেটা হলো বিজনদা ভেবেছিলেন যে আমি বিজনদাকে বোধহয় টেনে নামাবো। আমি টেনে নামাইনি। আমি যদি আমাকে উনি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি করলে আমি তো জেনারেল সেক্রেটারিই হতাম না জ্যোতিদার মতো। আমি তো জ্যোতিদার মতো কোনোদিনই জেনারেল সেক্রেটারি হতাম না। সুতরাং বিজনদা আরও 3 বছর করতে পারতেন। উনি 5 বছরের মাথায় ওনার সেকেন্ড টাইমে 2 বছর ছিলেন, তারপরে ওনাকে টেনে নামানো হয়েছে। সেই টেনের কিন্তু আমি হলে নামাতাম না। উনি 3 বছর কমপ্লিট করতেন, তারপরে হয়তো তিমির জেনারেল সেক্রেটারি হতো, কারণ আমি তো হতাম না। এবং ওনার ডিমোশন করার জন্যই উত্তমদা জিতেছিল। তখন 2-4 জন মেম্বার বাইরের, সবই সব পিডব্লিউডি। আমাদের যে কেন্দ্রীয় কমিটির 50 জন সদস্য, 10 জন হচ্ছে গিয়ে অ্যাডভাইজার, 3 জন প্রেসিডিয়াম, 63 জনের মধ্যে সবটাই পিডব্লিউডি এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। খুব কম আছে, সিভিলের সংখ্যাটা কম, কারণ তখন তো সংগঠন দুর্বল, ভীষণভাবেই দুর্বল। যেহেতু ক্ষিতি গোস্বামীর সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, সেই জন্য আমরা পিডব্লিউডি ইলেকট্রিক্যালে আমরা ওদের সঙ্গে লড়াই করে নিতে পারতাম। মানে ক্ষিতি গোস্বামীর নিজস্ব সংগঠন ছিল,
নামটা ভুলে যাচ্ছি, এক বাংলা নাম আর ইংরাজি নাম একই ছিল। এই সিপিআই এর একটা সংগঠন ছিল, যৌথ জয়েন্ট কি যেন একটার নাম ছিল, বাংলায় ছিল যৌথ, একটা ছিল ইংরেজিতে নাম ছিল জয়েন্ট জয়েন্ট কাউন্সিল, এবং কিছু নামটা ছিল একটা আরএসপির একটা সিপিআই এর। ওদের সঙ্গে লড়াই কমিতাম। ক্ষিতি গোস্বামী কাছে গিয়ে এটা আমাদের দিতে হবে, উনি আমাদের কথা শুনতেন। নিজের সংগঠনের কথা না শুনে নিজের ওর সংগঠনও দাবি করছে, আমরাও দাবি করছি, তা আমরা গিয়ে হয়তো বলতাম না আমাদের গিয়ে লাগবে, আমাদের এটা টাম, এটা পাও না। ওনাকে আমরা বুঝিয়ে অনেক সময় আমাদেরটা করে নিয়েছি। যাই হোক, তো আমি 4টে ভোটে হেরে গেলাম। এজিএস হলো উত্তম চ্যাটার্জি, আর বিজনদা তখন ছিল না, বিজনদা সেবার বাদ গেছে। তিমির জেনারেল সেক্রেটারি হলো, আর উত্তম চ্যাটার্জি হলো অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। এইবারে 3 বছর কমপ্লিট হওয়ার পরে, তিমিরের 3 বছর যেই কমপ্লিট হয়ে গেল, খুব স্বাভাবিকভাবেই উত্তমদা তাহলে এবার জেনারেল সেক্রেটারি হবে। হ্যাঁ, খুব স্বাভাবিক। আমি দেখছি, আমি এইখানে এই যে ডায়েরিটা দেখছিলাম, 2014 সালের ডায়েরি। এটাকে যদি 2014 আপনাদের বোঝাতে গেলে এইভাবে বোঝাতে হবে। এই দেখুন 2014 সালের ডায়েরি। এই 2014 সালের ডায়েরিটা নিয়ে বসেছি। আমি দেখছি যে আমাদের যে 63 জনের মধ্যে 10-12টা অন্য দপ্তর আছে। WRDDর 2 জন, ব্লক প্ল্যানিং এর একমাত্র প্রতিনিধি সমীরণ মিল, পিএইচই শুধু উত্তমদা আর সমর, আর 7-8 জন মানে ইরিগেশনের। এই হচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য। মানে কেন্দ্রীয় কমিটির টোটাল স্ট্রেংথ, অ্যাডভাইজাররা সবাই পিডব্লিউডি, প্রেসিডিয়াম সবাই পিডব্লিউডি, শুধু জেনারেল সেক্রেটারি হয়েছে উত্তম চ্যাটার্জি আর সমর দাস একজন সেক্রেটারি নির্বাচিত হয়েছে। না, হ্যাঁ, একজন সেক্রেটারি হয়েছে। সেটা যখন উত্তমদা জিএস হয়েছে তখন, তার আগে না। তাহলে টোটালটা মানে আমাকে যে হারিয়ে দিয়েছিল, আমি যে 4টে ভোটে হেরেছিলাম, সমর আমাকে ভোট দিলে 3টে ভোটে হারতাম। সমর কাউকেই ভোট দেয়নি। না, সমর বলেছে 2জনকেই ভোট দেবে। শিব বললো কাউকেই ভোট দেবো না, আর সমর বললো আমি 2জনকেই ভোট দেবো, 2জনকেই পছন্দ করি। হ্যাঁ, বোঝো এক বকা, 2জনকে ভোট দেবে মানে। ও তখন ঝগড়াঝাটি করলো, 2জনকে ভোট দেওয়া যায়। ও ব্লকে ভোট টোট পরিচালনা করে, তাই ও নিয়মকানুন জানে। তো যাই হোক, সেটা নিয়ে অচেষ্টা হলো যে 2জনকে ভোট দেওয়া যায় না, তো ক্যান্সেল হবে, বকা খেলো। আমি একটু দুঃখ পেলাম যে আমি ভেবেছিলাম যে ও আমাকে ভোট দেবে এবং ও বক্তব্য রাখবে। ও বক্তব্য রাখলে আমি জিতে যেতাম। ও খুব ভালো বক্তা। আমার এর বিরুদ্ধে 5-6 জন বক্তব্য রাখলো, তারা প্রত্যেকেই পানিশমেন্ট খেয়েছে, পরবর্তীকালে সম্মান পায়নি। যাই হোক, সেগুলো ডিটেলসে যাচ্ছি না। যারা যারা আমার এগেনস্টে বক্তব্য রেখেছে, তারা পরবর্তীকালে প্রত্যেকেই পানিশমেন্ট খেয়েছে। আমি ভেবেছিলাম যে সমর বোধহয় আমার হয়ে আমার হয়ে কেউ বক্তব্য রাখেনি। আমার হয়ে একজন হাত তুলছিল, দুর্বল বক্তা, গোবিন্দ মান্না কিছু ডাকেই নি। ইভেন আরেকটা জিনিস, শেখর মিশ্র আমার নাম প্রস্তাব করেছে। শেখর মিশ্রকে জিজ্ঞেস করা যে তুমি ওখানে চাইছো কেন, শেখর মিশ্র যখন আমাকে করছে, মানে আমার হয়ে বলছে, তখন তাকে কাউন্টার করছে প্রেসিডেন্ট, যেটা প্রেসিডেন্ট পারেই না। সে প্রেসিডেন্ট কাউন্টার করছে, আর শেখর থতমত খেয়ে যাচ্ছে। শেখর তো তখন ম্যাচিওর নয়। যাই হোক, আমি পরাজিত হয়েছি, সুতরাং পরাজিত হওয়ার গ্লানি কি জিনিস সেটা আমি জানি। ট্রান্সফার হওয়ার, আমি সারা জীবন কলকাতাতে থাকলেও কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এর মধ্যেই থেকেছি, কিন্তু আমারও দূরে ট্রান্সফার হয়েছিল। সুতরাং ট্রান্সফার হওয়ার গ্লানি বা ট্রান্সফার হওয়ার আতঙ্ক বা ট্রান্সফার হলে কীরকম মন হয়, এই অভিজ্ঞতা আমার আছে। এবং পরাজিত হওয়ার গ্লানি আমার আছে, ডিমোশন করার গ্লানি, পরাজিত হওয়ার গ্লানি, ডিমোশন করার গ্লানি, এই অভিজ্ঞতাগুলো আছে। যার ফলে আমি পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাউকে আমরা ডিমোশন করব না। আমার সুপারিশে অনেকের পথ খারাপ, অনেকের পারফরমেন্স খারাপ থাকা সত্ত্বেও তাদের আবার সুযোগ দেওয়ার, ডিমোশনটা করো না, আর যাতে ভোটাভুটি না হয়। তো সেই হিসাবে উত্তমদার পুরো আমার রাগ থাকার কথা, কারণ উত্তমদা আমাকে হারিয়ে এজিএস হয়েছে, তার পরের বছরে ইলেকশন। তাহলে উত্তমদা আমাকে হারিয়ে এজিএস হয়েছে, এবার উত্তমদা জিএস পদে কন্টেস্ট করছে,
যাকে তিনি উত্তমদাকে যিনি জিএস বানিয়েছিলেন, মানে এজিএস, উত্তমদার নাম একে অপরের নাম প্রস্তাব করেছে। উত্তমদা ওর নাম প্রস্তাব করেছে জিএস, ও ওর নাম প্রস্তাব করেছে এজিএস। অ্যাকচুয়ালি যিনি জিএস হবেন তিনি তো সর্বসম্মতিক্রমেই হয়েছেন, কারণ তা যারা যাই হোক বিজনদাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজনদাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বিজনদা, আমি যদি এজিএস থাকতাম তাহলে বিজনদাকে সরতে হতো না। বিজনদা আরো একটা বছর থাকতে পারতেন, তারপরে হয়তো অন্য কেউ হতো, আমি তো হতাম না। বা তা সেই পিরিয়ডের মধ্যে আমার সাহস জোগাতো কিনা যাই না, সাহস জোগালে সে আলাদা কথা। এক বছর এজিএস থাকার পর আমার সাহস জোগাতেও পারতো হয়তো, সেটা তো জানা নেই আমার, আমি বলতে পারবো না। এইবার আমার একটা নীতি ছিল যে যাকে এজিএস বানানো হয়েছে উত্তমদা, নিশ্চয়ই পরবর্তীকালে সে জিএস হবে, সেই জন্যই তাকে বানানো হয়েছে। তাকে যখন সবাই মিলে ভোট দিয়ে জিতিয়েছ, তাহলে কনভেনশন অনুযায়ী এবছর সরে গেলে তিনিই তো প্রথম হবেন প্রতিদ্বন্দ্বী। আগের জন কেন হবে? আগের জন তো সরে যাবেন। এবার উত্তমদার জায়গায় অন্য কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না, আমি তো প্রতিদ্বন্দ্বী ছিলাম না, আমি ছিলাম না, রামকৃষ্ণ ছিল না, সমর ছিল না, কেউই ছিলাম না উত্তমদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী। উত্তমদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে কে? যে সংগঠনের কনভেনশনটাকেই জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। তাকে বারবার করে আমি বলেছি যে তুমি দাঁড়িও না, তোমাকে অন্যরা, এখন কি ও জেনারেল সেক্রেটারি থাকলে পিডব্লিউ দপ্তরটা ইচ্ছা মতন, এই যে যারা আজকে নেতা, ভাঙা সংগঠনের নেতা, তারা ইচ্ছা মতন পিডব্লিউ দপ্তরের ট্রান্সফার পোস্টিং ইত্যাদি করাতে পারবে, কারণ ওরা ওর অনুগামী ছিল। উত্তমদা থাকলে সেটা পারবে না। উত্তমদা থাকলে সেক্রেটারিয়েটে প্লেস করতে হবে। এটাই তো উচিত। আমি ট্রান্সফার পোস্টিং নিয়ে ডিল করছি, নবান্নে যাচ্ছি বা রাইটার্স বিল্ডিং এ যাচ্ছি, কিন্তু আমি কি মালিক? আমি তো যাচ্ছি সংগঠনকে প্রতিনিধিত্ব করতে। আমি যদি মালিকের মতন, যেহেতু আমি যাচ্ছি, আমি ঠিক করব কে ট্রান্সফার হবে, কে হবে না, কে কোথায় মেদিনীপুরে পাবে, বাঁকুড়া পাবে, কাকে পানিশমেন্ট দেবো, কাকে পুরস্কার দেবো, একে মালিক। কিন্তু সবাই এটা করে। ক্ষমতার অপব্যবহার করাটা আমাদের 99% মানুষ বা 99.99% মানুষ করে। আমার হাতে পিডব্লিউ ট্রান্সফার পোস্টিং, আমি যা খুশি করবো। এবার এই জিনিসগুলো আমি তো প্রথমেই বললাম যে আমি 7-8টা দপ্তরে ট্রান্সফার পোস্টিং দেখতাম, আমার এগুলো ভালো লাগতো না, আমার এগুলো একদমই ভালো লাগতো না। আমি তার জন্য শিবুকে কলকাতা নিয়ে আসলাম। শিবুকেও কলকাতা আমি নিয়ে এসেছি। শিবু ছিল হুগলি ত্রিবেণীতে কনস্ট্রাকশন বোর্ডে, ওকেও আমি ডেপুটেশন দিয়ে কলকাতায় নিয়ে এসেছি। প্রিম্যাচিওর সমরকেও প্রিম্যাচিওর, 3-3.5 বছর হয়েছে, প্রিম্যাচিওর বলে আটকে দিচ্ছিল কোঅর্ডিনেশন কমিটি। আমি দলবল নিয়ে সেখানে গিয়ে হামলা চালিয়ে আমি শিবুর ট্রান্সফার করিয়েছি, সমরের ট্রান্সফার করি, সমরকে কলকাতায় নিয়ে এসেছি যাতে সমর পিএইচডি ট্রান্সফার পোস্টিংটা থাকে। শিবুকে কলকাতায় নিয়ে এসেছি যাতে শিবু পিডব্লিউ ট্রান্সফার পোস্টিং দেখে। আমার এগুলো ভালো লাগতো না। এখন ট্রান্সফার পোস্টিং দেখতে গিয়ে যে জিনিসটা হয় যে সবাই সমিতির জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টকে পাত্তা দেওয়া দরকার নেই, যিনি ট্রান্সফার পোস্টিং দেখছেন তিনিই দাদা। একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হলো আমাদের সমিতির 71 সাল থেকে যে নীতি নিয়ে আমরা চলছি 2025 সালে একই নীতি। তাহলে 71 সাল থেকে 2011 পর্যন্ত এই 40 বছর আমাদের যা নীতি ছিল, 2011 সালে 13ই মের আগে, মানে 12ই মেতে যে নীতি ছিল, 13ই মে বা তারপরও একই নীতি। তাহলে 13ই মের আগে আমার মেম্বার 150 বা 200, আর 13ই মের পরে রোজ মেম্বার পাচ্ছে, রোজ মেম্বার পাচ্ছে। তারা যারা এসছিলেন তারা কি আমাদের নীতিতে, তারা আমাদের নীতি আদর্শের প্রতি খুব আকর্ষিত হয়ে এসেছিলেন? তাই কি? নাকি আমাদের সংগঠনটাকে তৃণমূলের সংগঠন ভেবে তাহলে এখানে থাকলে ট্রান্সফার পোস্টিংটা ভালো পাওয়া যাবে, সেই লোভে এসেছিলেন? একদল মানুষ খুব বিরক্ত হয়ে সাবঅর্ডিনেট করতো, যেমন তার মধ্যে আমি একজন। একদল মানুষ খুব বিরক্ত হয়ে সাবঅর্ডিনেট করতো, তারা সঙ্গে সঙ্গে চলে এসছেন। আর একদল মানুষ এসছেন যে এরা ভালো ট্রান্সফার পোস্টিং করতে পারবে। হু হু করে সংগঠন বাড়তে শুরু করলো, সংগঠনের নীতি আদর্শ কিচ্ছু চেঞ্জ হলো না, অথচ হু হু করে সংগঠন বাড়তে শুরু করলো।
তাহলে বোঝাই যাচ্ছে। এখন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে আমরা তো ট্রান্সফার পোস্টিং ইত্যাদি বা বিভিন্ন পরিষেবা দিতে পারবো না। তাই সরকারের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতাম, অতীতেও রেখেছি, আমরা তাদেরকে মিটিংয়ে রাখতাম। এবারে যারা আজকে নিজেদেরকে আগমার্কা আইএসআই স্ট্যাম্পযুক্ত তৃণমূল বলে, সেই অংশটা এগুলোর বিরোধিতা করতে শুরু করলো। 2014 সালে ডিসেম্বর মাসে যখন সম্মেলনে হেরে গেল, হেরে যাওয়ার পরে এরা একটা ঘোট তৈরি হলো। যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি, তার এরার মধ্যে কতদূর কি আছে না আছে সেটা আমি ঠিক জানি না, ওটা বলতে পারবো না। তার নামে দোষ পড়েছে ঠিকই, তার নামে দোষ পড়েছে, কিন্তু আমি তো বিষয়টা অতটা বলতে পারবো না। তবে তিনি পুরোপুরি দোষী ছিলেন না, কিছু সেটাও আমি বলছি। তিনি কি, আমি আমার কাছে যতটুকু খবর আছে সেটা আমি পরে আসছি। আমি নাম নেব না, কারণ তিনি আমাদের সমিতিই করেন। আমাদের সমিতিতে না থাকলে নাম নিতে পারতাম, কিন্তু তিনি আমাদের সমিতিতেই আছেন যেহেতু, চলে গিয়ে আবার ফিরে এসছেন। এরা রেগুলার ভোট পাকাতো, রেগুলার ভোট পাকিয়ে বলতো যে পিএইচিতে সমর যা খুশি করছে, ইরিগেশনে রামকৃষ্ণ যা খুশি করছে, আমরাও যা খুশি করবো, আমাদেরকে করতে দিতে হবে। আরে বাবা, পিএইচিতে সমর যা খুশি করছে সেটা করতে দেব না। যদি এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা অভিযোগ, এইগুলো প্রচার করেছিল, এগুলো একটা পুরো মিথ্যা অভিযোগ ছিল। সেক্রেটারিয়েটে আটকাও, সেক্রেটারিয়েটে প্রশ্ন তোলো, সেক্রেটারিয়েটে সমরের থেকে রামকৃষ্ণ থেকে লিস্ট নাও, লিস্ট নিয়ে দেখো, তখন তো সবটাই পিডব্লিউডি। আমাদের 2014 সালের, আমি এই যে 2013 সালে যেটা দেখালাম, আমি এটার থেকেই দেখছিলাম ওরা পোস্ট, সর্বোচ্চ পোস্ট পেয়ে গেছে। উত্তমদা জেনারেল সেক্রেটারি হয়েছে পিএইচি থেকে, রামকৃষ্ণ অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হয়েছে ইরিগেশন থেকে। আমি কিন্তু অর্গানাইজেশন সেক্রেটারি, রামকৃষ্ণেরও নিচে, মানে দুজনেই অর্গানাইজেশন সেক্রেটারি প্রথমে হয়েছিলাম। যে 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 সম্মেলনে আমি হেরে যাই এজিএস পোস্টে আমি যে সম্মেলনে হেরে যাই, সেই সম্মেলনের থেকে আমি আর রামকৃষ্ণ অর্গানাইজেশন সেক্রেটারি হয়েছিলাম। আমার ইচ্ছা ছিল শেখর হোক, কিন্তু শেখরকে মানলো না কেউ। হ্যাঁ, তো শেখরকে মানলো না, আমি আর রামকৃষ্ণ অর্গানাইজেশন সেক্রেটারি হয়েছিলাম। আমার এই সেক্রেটারিয়েটের পোস্টগুলো খুব একটা ভালো লাগতো না। যাই হোক, আমিও কম বয়সেই প্রেসিডিয়ামে ঢুকে গেছি, জ্যোতিদার মতো। তো রামকৃষ্ণ অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হলো। তাহলে রামকৃষ্ণ ইরিগেশন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, উত্তমদা পিএইচির থেকে জেনারেল সেক্রেটারি, আর ওই 63 জনের মধ্যে ওদের সংখ্যা 10-12 জন, খুব বেশি হলে 10-12 জন, আমরা 50 জন। তাহলে আমার অ্যাডভাইজার সব আমাদের, আর আমাদের জেনারেল সেক্রেটারি কোম্পানির মালিক নয়, অন্যান্য সংগঠনের মতো ওই রকম সংগঠন নয় আমাদের, একদম গণতান্ত্রিক। জেনারেল সেক্রেটারি কোনো ক্ষমতা নাই, সেক্রেটারিয়েটকে বাদ দিয়ে জেনারেল সেক্রেটারি কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এবং সেক্রেটারিয়েটও সিইসিকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এরকম এই সংগঠন আমাদের, সিইসিকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মানে সেক্রেটারিয়েট জবাবদিহি করতে হবে, এবং সেক্রেটারিয়েটের সিদ্ধান্ত মানে সিইসি যদি বাতিল করে দেয় ওটা মেনে নিতে হবে, অনেক সময় বাতিল করে দেয়। আর জেনারেল সেক্রেটারির কোনো একটা করলো, সেটাও সেক্রেটারিয়েট অনেক সময় বাতিল করে দেয়। তবে এটা তো ঠিক, যাকে আমরা জেনারেল সেক্রেটারি নির্বাচিত করব তার প্রস্তাব আমরা মেনে নেব, 80% ক্ষেত্রে তো তাই হবে। তাহলে তাকে জেনারেল সেক্রেটারি করলাম কেন? যাকে জেনারেল সেক্রেটারি করবো, প্রেসিডেন্ট করবো, তারা যে মতামত দেবে, অবভিয়াসলি তাদের সেই ক্ষমতা আছে, তারা পুরো সেক্রেটারিয়েটকে মানিয়ে নেবে। তো আমি কিন্তু ইচ্ছা করলেই তখন ওই জেনারেল সেক্রেটারি যিনি ছিলেন আউটগোয়িং, তার সঙ্গে যদি প্যাচ করতাম যে আমাকে এজিএস এর পদটা দাও, তাহলে আমি এজিএস হতাম, তাহলে সংগঠনটা আর ভাঙতো না। আর জেনারেল সেক্রেটারি যদি থেকে যেত তাহলে সংগঠন ভাঙতো না, কারণ যেভাবে ভেঙেছে সেটা পরে আসছি। আমি কি চালাকি করলাম, আমি যখন দেখছি যে উত্তমদা জেনারেল সেক্রেটারি হওয়া উচিত, তখন তো এই নিজেদের মধ্যে উপদলীয় গ্রুপিং তো হয়। তো বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে দেখছিলাম যে উত্তমদাকে কত লোক পছন্দ করছে। যেহেতু ম্যাক্সিমাম পিডব্লিউডি, সেই জন্য একটা বিরাট অংশ কিন্তু দুজনকেই পছন্দ করছে না।
একটা বিরাট অংশ দুজনকেই পছন্দ করছে না, কিন্তু দুজনের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে তারা একে বেছে নেবে, আগের জনকে, নীতি বহির্ভূতভাবে আগের জনকে বেছে নেবে। এবং উত্তমদা একটা পলিটিক্যাল পার্টির, উত্তমদা তো হাওড়াতে এসইউসিআই এর হয়ে এবার কন্টেস্ট করেছে, এবার লোকসভা নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে উত্তমদা হাওড়া থেকে কন্টেস্ট করেছে। এবং উত্তমদা যেহেতু এসইউসিআই করতো, এই কারণে উত্তমদার প্রতি আপত্তি। হ্যাঁ, যদিও এই আপত্তি হওয়া উচিত না। তখন আমি দেখলাম বরঞ্চ এরা রামকৃষ্ণকে পছন্দ করছে। তখন আমি দেখলাম যে এরা যদি মানে উত্তমদা এগেনস্টে ভোট দেয় তাহলে উত্তমদা জিততে পারবে না, উত্তমদা হেরে যাবে। তখন আমি একটা চালাকি করলাম। কিরম চালাকি? এই আমার চালাকিতেই উত্তমদা জিতেছিল, আরেকজন হেরে গেছিল, এবং ওরা জুনিয়র ছিল বলে বোঝেনি। আমি দেখলাম যারা উত্তমদাকে ভোট দেবে না, উত্তমদা বিপক্ষে ভোট দেবে, তাদেরকে ভোটদানে বিরত রাখতে হবে। এই জন্য যখন প্রথম এর নাম প্রস্তাব হলো, ওই পুরানো জেনারেল সেক্রেটারির নাম প্রস্তাব করলো তার অনুগামীরা। এবার উত্তমদার নাম প্রস্তাব হলো, উত্তমদা জেনারেল সেক্রেটারি আর রামকৃষ্ণ অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, এই নাম প্রস্তাব হলো। না, প্রথমে জেনারেল সেক্রেটারি না, উত্তমদার নাম প্রস্তাব হলো, আর রামকৃষ্ণ অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। ওদিকে ওইখানেও আগের জেনারেল সেক্রেটারির নাম প্রস্তাব হলো, রামকৃষ্ণ কমন সেখানে আছে। আমি রামকৃষ্ণর নাম জেনারেল সেক্রেটারিতে প্রস্তাব করলাম। রামকৃষ্ণ দাস জেনারেল সেক্রেটারি, সমর দাস অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, আমি প্রস্তাব করে হঠাৎ করে আমি প্রস্তাব মাথায় আসলো যে রামকৃষ্ণকে যদি জেনারেল সেক্রেটারিতে প্রস্তাব করি, তাহলে ওই রামকৃষ্ণপন্থী যে 7-8 জন আছে, সেই 7-8 জন উত্তমদাকে যারা এগেনস্টে ভোট দেবে তারা ভোটটা দেবে না। 7-8 জন এরকম আছে। আমার সামনে বসেছিল গৌতম নন্দী এখন প্রোগ্রেসিভ করে, ভয়ে প্রোগ্রেসিভ করে আর কি, ভালোবেসে করে না। হ্যাঁ, গৌতম নন্দী আমার সামনে বসেছিল, আমার খুব নেওয়াটা ছিল। আমি সমরের নাম আর রামকৃষ্ণের নাম প্রস্তাব দিয়ে গৌতমকে পিছন দিয়ে খোঁচা দিয়ে বললাম, গৌতম নামটা সমর্থন দাও। গৌতম উঠে সমর্থন দিল। এবার যখন ভোটাভুটি হচ্ছে, প্রথম ভোটাভুটি হলো পুরানো জেনারেল সেক্রেটারির পক্ষে কারা আছো হাত তোলো। তো পুরানো জেনারেল সেক্রেটারির পক্ষে যারা হাত তুললো, গুনে নেওয়া হলো হাতগুলো। হ্যাঁ, এবার 7-8 জন লোক রামকৃষ্ণের জন্য ভোটটা রেখে দিয়েছে, তারা হাত তোলেনি। সেকেন্ড, উত্তমদার নাম যখন প্রস্তাব করা হলো, বলে উত্তম চ্যাটার্জির নামে কারা আছো হাত তোলো। এবার সবাই হাত তুলেছে, আর গৌতম হাত তুলছে না, গৌতম নন্দী। আমি গৌতম নন্দীকে আবার পেন দিয়ে আমাকে খোঁচাচ্ছি, গৌতম হাত তুলো। ওই আমি হাত তুলবো কেন? আমি তো রামকৃষ্ণের নাম জেনারেল সেক্রেটারিতে প্রস্তাব করেছি। আমি রামকৃষ্ণের দিকে তাকিয়ে দেখো ও কি করছে। দেখা যাচ্ছে রামকৃষ্ণ হাত তুলে যাচ্ছে, উত্তমদা জেনারেল সেক্রেটারি, রামকৃষ্ণ হাত তুলেছে, আমি হাত তুলে আছি। আমি তো রামকৃষ্ণের নাম প্রস্তাব করেছি, কিন্তু আমি হাত তুলেছি উত্তমদায়। আর যখন গৌতম নন্দীকে বলছি, ওকে আমি হাত দিয়ে খোঁচাচ্ছি, হাত তোলো। হ্যাঁ, হাত তুলেছে। উত্তমদা 8টা ভোটে জিতে গেছে মোটামুটি। উত্তমদা আগের জেনারেল সেক্রেটারি যা ভোট হয়েছে, আর 7-8টা ভোট বাকি থাকে। রামকৃষ্ণের ভোটিং এর আর দরকার হয়নি। হ্যাঁ, পুরো মুরগি হয়ে গেছে ওই 7-8 জন লোক। রামকৃষ্ণের ভোটিং এর আর দরকার নেই। তবু রামকৃষ্ণের নামটা যখন প্রস্তাব করা হয়েছে, একজন হাত তুলেছে। রামকৃষ্ণ নিজেও হাত তোলেনি, আমরা তো প্রশ্নই ওঠে না। আমিও হাত তুলিনি, আমি হাত তুলবো কি করে? আমি তো উত্তমদারতে হাত তুলে দিয়েছি। একজন হাত তুলেছে, আর অন্য 7-8 জন যারা রামের ফরে ছিল, তারা তো পুরো মুরগি হয়ে গেছে যে আমি পুরো মুরগি বানিয়ে দিয়েছি। এবং আমার জন্যই উত্তমদা জিততে পেরেছিল 8টা ভোটে। আদারওয়াইজ আমি যদি এই চালটাও না দিতাম, এই চালটা না দিলে উত্তমদার 2টো ভোটে হলেও হারতো। হ্যাঁ, তো উত্তমদা তার প্রতিদান নিশ্চয়ই দিয়েছে। যেমন বিদ্যাসাগরের একজন নিন্দা করছিল, তা কোনো একজন বিদ্যাসাগর ভক্ত এসে বলছে যে কি আপনার খুব নিন্দা করছে। বলে কেন? উত্তম আমি কোনো উপকার করিনি, ওর কোনো উপকার করেছি বলে তো মনে পড়ে না, তো ও আমার নিন্দা করছে কেন? সুতরাং নিশ্চয়ই এই হচ্ছে বিষয়। এইভাবে ইলেকশন হলো। তারপরে যখন আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলছি, তখন এরা বলছে আমরা অ্যাপলিটিক্যাল তৃণমূল হয়ে যাচ্ছি।
এবারে আসল জায়গায় আসি। এতক্ষণ তো অন্য কিছু বাইপারকে ঘোষণা করলাম, এইবারে ভাঙনটা নিয়ে আলোচনা করি। এই ভাঙনের ভূমিকা হলো এতক্ষণ এরা আলোচনা করছে এবং আমাদের কথা রেকর্ড ফেকর্ড করতো। এরা বলছে যে আমরা তৃণমূল হয়ে গেছি, আমাদের সংগঠন তৃণমূল হয়ে গেছি, কারণ তৃণমূলের সঙ্গে আমাদের একটা রিলেশন রেখে চলছি আমরা। তৃণমূলের সঙ্গে না, সরকারের সঙ্গে, তৃণমূল বলাটা ভুল। এবং ফেডারেশনের সঙ্গে আমাদের চিরকাল রিলেশন ছিল, এখন নেই। এখন ফেডারেশনের সঙ্গে আমরা কোনো রিলেশন নেই, হ্যাঁ, কিন্তু চিরকাল ছিল। ডিএর বিরুদ্ধে আন্দোলন করলে ফেডারেশনের সঙ্গে সম্পর্ক আমরা রাখবো কি করে? হাজরা ডিএর বিরুদ্ধে মিটিং করছে, তারপর যিনি এখন নেতা হয়েছেন, হ্যাঁ, তো আগে যারা নেতা ছিলেন তারা পিএসসি পরীক্ষা টরীক্ষা, সঞ্জীব পাল পিএসসিতে ফার্স্ট হওয়া, এখন বিজেপির সংগঠন করে। সঞ্জীব পাল পিএসসিতে ফার্স্ট হওয়া, তপন গড়াই, সৌম্য বিশ্বাস, চাকিদা, সুব্রত চাকি, এরা প্রত্যেকে ভালো ভালো স্টুডেন্ট ছিলেন, পিএসসি দিয়ে ভালো রেজাল্ট করে এরা ঢুকেছিলেন। এই পিছনে দরজা দিয়ে তো ঢোকেনি, পিছনে দরজা দিয়ে ঢুকে নেতা মানে কোনো একটা মন্ত্রী প্রথমে অ্যাটেন্ডেন্ট হলাম, তারপরে গ্রুপ ডিস্টার্ব হলাম, তারপরে 10% কোটা, এই করতে 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 গ্রুপ সি, গ্রুপ ডে হয়ে আমাদের আমরা গ্রুপে সার্ভিস করি। আমাদের মধ্যে প্রচুর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমরা তো জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এরা সব আমাদের আছে। এই আমাদের একটা মিনিমাম তো লাজ লজ্জা আছে না, যে কেউ আমাদের মাথায় ছড়ি ঘোরাবে হবে। আমাদের আলিমুদ্দিন স্ট্রিট থেকে পরিচালিত হই না, ক্যামাক স্ট্রিট থেকেও পরিচালিত হই না, কালীঘাট থেকেও পরিচালিত হই না। তো সরকারের সঙ্গে সম্পর্ক রাখা, বিভিন্ন দাবি দাবা আদায় করতে গেলে আমাদের তো সেই স্ট্রেংথ নেই যে আমরা একদম ধর্মঘট করে ছিনিয়ে নেব, সেই স্ট্রেংথ আমাদের নেই। এরা বিরোধিতা করতে শুরু করলো, আমরা তৃণমূল হয়ে গেছি, আমরা আমাদের নীতি আদর্শ থেকে সরে আসছি। আমরা বললাম না, আমরা তৃণমূল হইনি, সরকার, আমরা তো কোনো রাজনীতি করি না, তাই সরকার, আমরা সরকারি কর্মচারী, সরকারের চাকর, তাই সরকারের সমস্ত কাজ আমাদের ঠিকঠাক করে করতে হবে এবং সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আমাদের কর্মচারীদের স্বার্থেই আমাদেরকে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমরা তো এই যে কোভিড পিরিয়ডে প্রচুর টাকা দিয়েছি, মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা দিয়েছি, মানস ভূঁইয়াকে 1 লক্ষ টাকা দিয়েছি, যে মানস ভূঁইয়ার হাত ধরে মন্ত্রী আমাদের সর্বনাশগুলো হচ্ছে। WRDA দপ্তরে কৌশিক দাস, প্রাণজিৎ দত্ত, রামকৃষ্ণ দাস, উনি যখনই যে দপ্তরের মন্ত্রী হচ্ছেন তখনই সেই দপ্তরে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমাদেরকে জোর করে সত্য শিবিরে ঠেলে দিচ্ছেন উনি। ওনার দপ্তরে হচ্ছে, ওনার কাছে গিয়ে যাওয়া হচ্ছে, উনি বলে দিচ্ছেন না ঠিক আছে, তারপরে আর সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বলে দিচ্ছেন যে রামকৃষ্ণের শেষ ভবনে ট্রান্সফার হবে, পোস্টিং হবে, শেষ পর্যন্ত সেটা হলো না। প্রাণজিৎকে যেতে হবে না, কৌশিককে ফিরিয়ে আনা হবে, কথা দিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হলো না। যাই হোক, তো উনি আইসিইউ করবেন বলে ওনাকে আমরা 1 লক্ষ টাকা দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা দিয়েছি। সমস্ত মন্ত্রীদের এলাকায় গিয়ে, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রীর এলাকায় গিয়ে আমরা মাস্ক, হাজার হাজার মাস্ক, কিট, পিপিই কিট, আমরা 2000 পিপিই কিট, মানে এর ওই মেডিকেল কলেজে গিয়ে নির্মল কি জানো, ডাক্তার নির্মল মাঝির উপস্থিতিতে মেডিকেল কলেজে সুপারের হাতে দিয়েছি। 2000 পিপিই কিট দিয়েছি, প্রচুর গ্লাভস, প্রচুর মাস্ক, হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার, আমরা বিভিন্ন মন্ত্রীদের অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। সেগুলো দেখবেন, এগুলো নিয়ে আমি ইউটিউব বানিয়েছি বা এখানে আমাদের ফেসবুকে পোস্ট করা আছে। পুলক রায়ের কাছে আমরা গেছি, পুলক রায়কেও আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছি। প্রত্যেক মন্ত্রী তো তার এলাকায় এইসব নিয়ে কাজকর্ম করেছেন, কোভিড নিয়ে। ডাক্তার মানস ভূঁইয়া, উনি যেহেতু আইসিইউ সেন্টার করবেন, এইগুলো তো সমস্ত মন্ত্রীকে দিয়েছি, ওনাকেও দিয়েছি। ডক্টর সৌমেন মহাপাত্র, তার এলাকায়, তার তমলুকে গিয়ে, তমলুক হসপিটালে গিয়ে আমরা এই সমস্ত সিলিন্ডার, পিপিই কিট, ফিট, হাবিজাবি এসব দিয়েছি এবং মন্ত্রীমশাই নিজে উপস্থিত ছিলেন। কিন্তু ডাক্তার মানস ভূঁইয়াকে আমরা এক্সট্রা আরও 1 লাখ টাকা দিয়েছি, যেহেতু উনি একটা আইসিইউ করতে চান, এই জন্য এক্সট্রা আমরা দিয়েছিলাম। কিন্তু ওনার হাত ধরেই, ওনাকে দিয়েই উনি যখন যে দপ্তরের মন্ত্রী হচ্ছেন, তখন সেই দপ্তরে আমাদের নেতৃত্বর পানিশমেন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং তারপরে ভয়ে অন্যেরা ছাড়ছে। অথচ এরাই আগে আমাদেরকে বলতো যে এরা তৃণমূল হয়ে যাচ্ছে। এই
2015 সালে 2014 থেকে 15-র মধ্যে যখন ও সংগঠনটা তৈরি হয়নি, তখন তারা বলতো যে এরা তৃণমূল হয়ে যাচ্ছে, হ্যাঁ এরা তৃণমূল হয়ে যাচ্ছে, এরা অরাজনৈতিক জায়গার থেকে সরে যাচ্ছে। আমরা বলতাম যে সরকারের সঙ্গে সুসম্পর্ক না রাখলে আমরা কি করে আমার কর্মচারী হয়ে কাজ করব, এবং আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশনটা আদায় করেছি। আমরা আরগুলো করে নিতাম। আমাদের 15 নম্বর স্কেলের দাবি 15 না হোক, 14 হোক, 13 হোক, 15 নম্বর স্কেলের দাবি, আমাদের কোটার দাবি 50% কোটা, যেটা এবার পে কমিশন দিয়েছে, সেটা আমরা আগেই করে নিতে পারতাম। এইগুলো আমরা অনেক কিছু করতে পারতাম। একটা সর্বনাশ করে দিচ্ছে কয়েকজনের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং নিজেদের নিজেদের তো মাথা বিক্রি করেছেই, সঙ্গে সঙ্গে পুরো ক্যাডারের মাথাটা বিক্রি করে দিয়েছে। আজকে যারা ওদের রয়েছে তারা বলুন তো, তারা একটু লাইভ করে বলুন না যে আমরা ডিএ চাই, একটু বলুক না লাইভ করে আমরা ডিএ চাই, ডিএর বিরুদ্ধে আন্দোলন করতে যাই, একটু লাইভ করে বলুক না 15 নম্বর স্কেলটা চাই। কি দিয়েছেন? গত 10 বছরে অ্যাচিভমেন্টের খাতায় 0। আপনি নিজে ব্যক্তিগতভাবে হয়তো আপনারা 2-4 জন ব্যক্তিগতভাবে ক্ষমতা ভোগ করছেন, কিন্তু ডিএটা তো আপনিও লস করছেন না। আমার 35,000 টাকা লস, তাহলে আপনার 30,000 টাকা লস হবে। আপনি একটু জুনিয়র, তাই জন্য। আজকে ফাউন্ডার প্রেসিডেন্ট, এরা ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, এরা বলে হ্যাঁ মনন্দা ভুল করেছিলাম। ফাউন্ডার প্রেসিডেন্ট তো ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস লেখালেখি করে, এবং ফাউন্ডার যারা ছিলেন সেই সময় যে মিটিংটা হলো, মনে পড়েছে এবার, উত্তম মঞ্চে একটা মিটিং হলো, তাতে শিবুকে দেওয়া হলো খাবারের দায়িত্ব। শিবু এই কাজগুলো ভালো পারে, আমিও শিবুর সঙ্গে ছিলাম। আগের দিন বিভিন্ন দোকান ঘুরে ঘুরে শিবু কোন কোন খাবার আইটেম ঠিক করা হবে এগুলো যখন ঘুরে ঘুরে করছে, আমি শিবুর সঙ্গে ছিলাম। শিবুকে ভুল বোঝানো হচ্ছে। একটি বদমাইশ ছেলে আছেন, তিনি শিবুর মাথাটা খেয়েছিলেন। পরবর্তীকালে শিবু সেটা বুঝেছে। শিবু বলছে এই দেখো তোমাকে এই দিয়েছে, খাবারের দায়িত্ব দিয়েছে, অর্থাৎ তোমাকে ছোট করা হয়েছে। খাবারের দায়িত্ব দেওয়া মানে ছোট করা? এখন তো দেবাশিস সব কাজ করে, খাবারের দায়িত্ব নেয়। দেবাশিস এখন প্রোগ্রেসিভে ঢুকেছে। দেবাশিস কি নিজেকে ছোট মনে করে? 3টে না 4টে সম্মেলনের কনভেনার, বহরমপুর সম্মেলন, সিউড়ির সম্মেলন, শিলিগুড়ির সম্মেলন, 3টে সম্মেলনের কনভেনার দেবাশিস। তার মাঝে খাবার দাবারের দায়িত্ব করছে। হুগলি সম্মেলনে শিবু খাবারের দায়িত্বে ছিল। শিবু এই কাজটা ভালো পারে, যেই কাজটা ভালো পারে। আমাকে যদি খাবারের দায়িত্ব দেয় ফ্লপ হবে। সবাই সবটা পারে না। তোমাকে বক্তৃতা দিতে দেয়নি। উত্তম মঞ্চে তো আমিও বক্তৃতা দিইনি। তোমাকে বক্তৃতা দিতে দেয়নি, হ্যাঁ তোমাকে খাবারে তোমাকে ছোট করছে। কারণ শিবুর একটা পপুলারিটি ছিল, শিবুর একটা প্লিজিং পার্সোনালিটি ছিল। যে মিটিং হলো, হ্যাঁ উত্তম মঞ্চর মিটিংয়ের পরেই একটা মিটিং হলো ধর্মতলা চত্বরে একটা সাব ডিভিশন অফিসে। আমি নাম বলছি না কার অফিসে। হ্যাঁ, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, রাইটার্স বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় রাইটার্স বিল্ডিং সাব ডিভিশন বোধহয় হবে। একটা দোতলা বাড়ি ছিল, দোতলা বাড়ি। আমি গেছি সেই অফিসে যখন একটি সাব ডিভিশন অফিসে কিছু লোক নিয়ে মিটিং হলো। সেই মিটিংয়ে কিন্তু ওই যে জেনারেল সেক্রেটারি যিনি হেরে গিয়েছিলেন তিনি ছিলেন না। তিনি সেই মিটিংয়ে ছিলেন না। প্রথম যে মিটিংটা হলো সেই মিটিংয়ে বলা হলো, অভিযোগ তোলা হলো, সাধারণ যাদেরকে নিয়ে বেরিয়ে যাবে তারা কেউ নেতৃত্বে ছিলেন। আমার হাতে মেম্বার হয়েছে, আমাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করে, এখনো করে। আমি খবর দিতে পারছি, বুঝতে পারছেন না? গোপন মিটিংয়ের খবর আমি দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছেন তো রিলেশনটা কিরম ছিল বা আছে। সেই গোপন মিটিংয়ে কিন্তু ওই জেনারেল সেক্রেটারি ছিলেন না। আমরা ভাবতাম যে ওই জেনারেল সেক্রেটারি, আমাদের যে এক্স জেনারেল সেক্রেটারি, সেই বোধহয়, সবাই তাই ভাবে, এখনো ভাবে, আমি শুধু ভাবি না, কারণ আমি আসল খবরটা পেয়েছি। ও সংগঠনটা ভাগ করেছে, ও সংগঠনটাকে ভেঙেছে, যার জন্য ওর খুব রাগ অনেকে, বিশেষত পিডব্লিউডির লোকজনের রাগ। ও তো আমাদের সমিতিতে ফিরে এসছে, ফিরে আসার পরে অনেকে ওকে নেবে না, বিশেষত পিডব্লিউডির লোকজনই নেবে না, ওর ভীষণ রাগ, ও সংগঠন ভাগ করেছে। তো আমি ওই মিটিংয়ে, ওই কোর মিটিংয়ে, হ্যাঁ সেই মিটিংয়ে দুজন জেনারেল সেক্রেটারি, মানে ভাঙা কমিটি, আমি তো ওই সংগঠনটার নাম নিই না, বাসুরের নাম নিতে নেই,
সংগঠনটার নাম নি না, সাবর্ডিনেটের নাম নি। তা ওই 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 সংগঠনের যারা জেনারেল সেক্রেটারি পদ অলঙ্কিত করেছেন, হ্যাঁ, প্রথম জেনারেল সেক্রেটারি এবং আরেকজন জেনারেল সেক্রেটারি পদেই, মানে তারা মূল বললো যে এখন আমাদের পিডব্লিউডির কোনো কথা শোনা হচ্ছে না, মিথ্যা দিয়ে শুরু। যে 17-18 জনকে নিয়ে মিটিং হয়েছিল তাদেরকে বোঝানো হলো যে আমাদের এখন আর পিডব্লিউডির কথা কেউ ভাবছে না, এখন সব ইরিগেশন আর পিএইচই করছে। অথচ 63 জনের মধ্যে ইরিগেশন, পিএইচই, ডাব্লিউআরডিডি, পিএনআরডি সব মিলিয়ে 12 থেকে 13টা মেম্বার, 12 থেকে 13টা মেম্বার মাত্র, আর 50 জন আমাদের মেম্বার। তা ইরিগেশন, পিএইচই যা বলবে তাই করবো, হবে? আমরা মেনে নেব? বললো পিডব্লিউডির কোনো কথা শোনা হচ্ছে না, ইরিগেশনে যা খুশি হচ্ছে, পয়সা দিয়ে ট্রান্সফার পোস্টিং হচ্ছে, পিএইচিতে ট্রান্সফার পয়সা দিয়ে পোস্টিং হচ্ছে, ইভেন পিডব্লিউডিতেও পয়সা দিয়ে ট্রান্সফার পোস্টিং হচ্ছে। আমি বললাম পিডব্লিউডিতে ট্রান্সফার পোস্টিং পয়সা দিয়ে হচ্ছে, এ কথা বলেছে? বলে হ্যাঁ দাদা বলেছে। আমি 5-6 বার রিপিট করলাম। হ্যাঁ, আমার ফট করে নাম বেরিয়ে গেলে মুশকিল, মানে যাকে আমি বলছি। কয়েকদিন আগে আমি জানতে পেরেছি, আমি জাস্ট কয়েকদিন আগে জানতে পেরেছি, কারণ আমি এই সমস্ত করছি বলে আমার কাছে বিভিন্ন ফোন আছে, বিভিন্ন ফোনে খবর দেয় আমাকে, দাদা এই হয়েছে, এটা বলবেন, ওটা বলবেন, সেটা বলবেন, তা বলবেন। সুতরাং কমরেডরা যারা আজকে নেতৃত্বে আছেন, যারা ওই মিটিংয়ে ছিলেন, আমার কথাগুলো একটু মিলিয়ে নেন। আমি ঠিক ইনফরমেশন দিচ্ছি কিনা একটু মিলিয়ে নেন আপনারা, যারা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, যিনি মিটিংয়ে ছিলেন না তিনি তো বলতে পারবেন না আমি ভুল বলছি না ঠিক বলছি। যিনি মিটিংয়ে ছিলেন না তিনি বলতে পারবেন না, কিন্তু যিনি মিটিংয়ে ছিলেন, যারা মিটিংয়ে ছিলেন, আমি নাম বলে দিতে পারি কারা কারা মিটিংয়ে ছিলেন, কিন্তু আমি নাম বলবো না, আমি বলবো না, কিন্তু তারা একটু মিলিয়ে নেন আমি ঠিক কথা বলছি কিনা। সেই মিটিংয়ে বলা হলো পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন সমস্ত দপ্তরে নাকি টাকা পয়সা দিয়ে ট্রান্সফার হচ্ছে। আমি বললাম তোমরা কি বোকা? কে বলছে? নাম দুটো বললো, এই দুজন মিলে বলেছে। তার মধ্যে একজন তো এখন ভীষণ বিক্ষুব্ধ, সে তো শিকারই পেয়েছে যে ভুল করেছে এবং সে সংগঠনের সঙ্গে থাকে না। হ্যাঁ, সংগঠনের সর্বোচ্চ 2টো চেয়ার হোল্ড করেছে, প্রেসিডেন্টের চেয়ার হোল্ড করেছে, জেনারেল সেক্রেটারির চেয়ার হোল্ড করেছে, তারপরে সে সংগঠনের সঙ্গে থাকছে না। তার মানে কতটাই সে বিরক্ত। এবং কনস্ট্রাকশন বোর্ড এবং পিডব্লিউডির মধ্যে লড়াই ছিল, আগে তো শুধু পিডব্লিউডি ছিল, দীর্ঘ বছর পিডব্লিউডি ছিল, এই তো সালে 2023-এর পরে ক্লারিশ করছে মন্ত্রী ধরে, একজন মন্ত্রীকে ধরে, মন্ত্রী কর্মচারী সংগঠনের নেতা হয়েছেন, সেই সূত্রে তার সঙ্গে একটা যোগাযোগ হয়েছে, আর আরেকজন কর্মচারী সংগঠনের নেতা যিনি চাকরি ঠিক করে না, ওই তাকে তেল দিয়ে নিজেদের সর্বভৌমত্ব মাথা পাতা বিক্রি করে 23 সালের পর থেকে মানে আমাদেরকে পানিশমেন্ট দেওয়া স্টার্ট করেছে এবং আগামী দিনে পারবে না, আবার সব ফিরে আসবে। যাই হোক, আপনারা শুনুন, আমি তাদেরকে বলছি যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, আমি কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি। সেই মিটিংয়ে পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশনের নামে অ্যালিগেশন আনা হচ্ছে যে পিএইচির কথা, পিডব্লিউডির কথা কেউ শুনছে না, পিএইচই আর ইরিগেশন সব ঠিক করে দিচ্ছে আর ট্রান্সফার পোস্টিং টাকা দিয়ে হচ্ছে। আমি তো বললাম তোমরা বোকা, তোমরা বলতে পারলে না, যারা বলছে ওরাই তো ট্রান্সফার পোস্টিং দেখে, ওরা জেনারেল সেক্রেটারির নামও নিয়েছে। বলে হ্যাঁ, এত বড় বেইমান, তাহলে ওর নাম নিয়েছে? বললো হ্যাঁ ওর নাম নিয়েছে। আমি বললাম এত বড় বেইমান আর তোমরা এটা বিশ্বাস করলে? আর তাও যদি, আমি শুধু একটা কথা প্রশ্ন করেছিলাম ওকে, যে আমাদের যেটা মনে আছে, আমাকে এক নেতা বলেছিল একদিন ভবানী ভবনে, না অমুক দাদা কিন্তু সংগঠন ভাঙেনি। আমাদের তো প্রত্যেকের ধারণা যে আমাদের সেই জেনারেল সেক্রেটারি সংগঠনটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, ও একদিন বলেছিল যে না ও কিন্তু সংগঠন ভাঙেনি, এটা বলেছিল। এদিকে আমাদের আরেকজন অমিত দাস, আমি অমিতের নাম করতেই পারি, আমাদের সংগঠন, অমিত বলছে না ও সংগঠন ভেঙেছে। ও আমাকে 68 মিনিট ধরে বুঝিয়েছিল সংগঠন ছাড়ার জন্য, টেলিফোনে 68 মিনিট বুঝিয়েছিল আমাকে সংগঠন ভাঙার জন্য। তো আমি ওদের একজন নেতাকে, টপ নেতৃত্বকে বললাম যে
এই ব্যাপারটা একটু বলবে যে ওর অবদানটা কি এই সংগঠনটা ভাঙার পিছনে? তোমাদের অমুকে বলেছে যে ও সংগঠন ভাঙেনি, আবার আমাদের একজন বলছে যে 68 মিনিট তাকে বুঝিয়েছে অমিত। হ্যাঁ, অমিত বলছে 68 মিনিট বুঝিয়েছে। তাহলে আসল ঘটনাটা তুমি বলতে পারবে? বললো দাদা হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু আমার নাম নেবেন না, ঠিক আছে? আমার নাম নিলে আমি বিপদে পড়ে যাবো, আমার নাম কিন্তু নেবেন না। আচ্ছা না না, তোমার নাম আমি নেবো কেন? তোমার নাম নিশ্চয়ই নেবো না, তাহলে আমি বিপদে পড়ে যাব, আমার তো ভুলভাল ট্রান্সফার পোস্টিং টোস্টিং করে দেবে ইত্যাদি, আমিও তো নেতৃত্বে আছি। বলছে যে উনি দায়ী দায়ী না, উনি অর্ধেক দায়ী। আমি এটা কিরকম হলো? দায়ী দায়ী না মানে? দায়ী বলছে আবার দায়ী না বলছে, বলে দুটোই। প্রথম মিটিংয়ে উনি ছিলেন না, প্রথম মিটিংয়ে উনি ছিলেন না, এবং ওনার নাম করে ওনার নামেও বলা হয়েছে যে ট্রান্সফার পোস্টিংয়ের পয়সা নিচ্ছেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু উনি আমাদের সংগঠন কে বাড়ানোর চেষ্টা করেছেন এবং ওনার হাত ধরে অনেকে এসছে। উনি কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। হ্যাঁ, সত্যি ওর পথটা চলে গেল, মানে ওর মানে একজনের রাজনৈতিক লাইফ যেমন নষ্ট হয়ে যায়, যেমন সাংগঠনিক লাইফ, এটা তো প্রেসিডেন্ট হতে পারতো। সমিতিটা যদি না ভাগ হতো, বিজনদাকে টেনে নামানোর দরকার ছিল না 5 বছরের মাথায়। বিজনদা 6 বছরের মাথায় প্রেসিডেন্ট হতে, সেক্রেটারি হতে পারত। বিজনদা 6 বছর, মানে পাপ করলে মানে কাঠ খেলে আংরা হাঁক দেওয়া হয় না, কাঠ খেলে আংরা হাঁক দেওয়া হবেই। বিজনদা 6 বছর থাকতে পারত। বিজনদা 6 বছর থাকার পরে তাহলে তার 1 বছর বয়স বাড়ত। তার 1 বছর বয়স বাড়ার পরে তিনি জেনারেল সেক্রেটারি পদটায় তাহলে 4টে বছর থাকতে পারতেন, কারণ তখন তো 2 বছর হয়ে যাচ্ছে। তা জেনারেল সেক্রেটারি তিনি 4 বছর থাকতো, 3 বছর 4 বছর থাকতে পারতেন। 4 বছর থাকার পর তার বয়সটা 8টু বাড়ত। তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি থেকে কিন্তু 1 বছর, যেটা কনভেনশন, যে সেক্রেটারিয়েটে ইনভাইটি মেম্বার হয়, তা তিনি সেক্রেটারিয়েটে ইনভাইটি মেম্বার হতেন। তারপরে বছর ভাইস প্রেসিডেন্ট হতেন, তারপরে বছর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতেন, তারপরে বছর প্রেসিডেন্ট হতেন। আমার পরে, মানে আমার আগে হতেন। আমার থেকে যেহেতু এগিয়ে ছিল, তাহলে আমার আগেই হতে পারতেন। তাইলে হয়তো শিবাজিদা প্রেসিডেন্ট হতে পারত না। তিনি যদি থাকতেন, তার তো যোগ্যতা আছে, ভালো লিখতে পারে না, ভালো বলতে পারে না, কিন্তু ম্যানেজটা খুব ভালো করে করে। আমার দেখা জেনারেল সেক্রেটারির মধ্যে ও বেস্ট। আমি ওকে, আমাকে যদি মার্কিং করতে বলা হয় যে এই জেনারেল সেক্রেটারি বিজনদা অনওয়ার্ড আজকে পর্যন্ত যারা জেনারেল সেক্রেটারির মধ্যে তুমি সবচেয়ে বেস্ট কাকে বলবে বা সবচাইতে ভালো? আমাদের মধ্যে যারা যারা জেনারেল সেক্রেটারি হচ্ছে প্রত্যেকে ভালো বক্তা, প্রত্যেকে ভালো লিখতে পারে, কিন্তু ইনি একেবারে অজা বক্তা, বক্তব্য একদমই রাখতে পারে না। তার সুর টুর সব কিছুই বলে, যখন কথাবার্তা বলার মানে টোনটাও ভালো হয় না, বলতেও ভালো পারে না, লিখতে দিলে লিখতেও পারে না। আমাকে দিয়ে বক্তব্য রাখাতো, উত্তমদাকে দিয়ে লেখাতো, মানে যে যে কাজটা ভালো পারে তাকে দিয়ে সেই কাজটা করাতো। ম্যানেজটা কিন্তু খুব ভালো পারে এবং খুব সুন্দর চালিয়েছিল জেনারেল সেক্রেটারি পদ। 3টে বছর যে চালিয়েছিল, ভীষণ ভালো চালিয়েছিল। আমার দেখা জেনারেল সেক্রেটারির মধ্যে আমি ওকে 1 নম্বরে রাখবো। কি দরকার ছিল বিজনদাকে 1 বছর আগে টেনে নামানো? 6 বছর বিজনদা 1টা বছর যদি তোর হয় না। আমি তো প্রেসিডেন্টের চেয়ার পেয়ে গেছি, আমি তো আরো আগে পেতাম প্রেসিডেন্টের চেয়ার। শিবাজিদার সঙ্গে যদি কন্টেস্ট করতাম, আমি প্রেসিডেন্টের চেয়ার পেতাম, এবং প্রেসিডেন্টের চেয়ারটা আমাকে ছাড়তে হতো ইন সার্ভিস ছাড়তে হতো। যে সম্মেলন থেকে শিবাজিদা প্রেসিডেন্ট হয়েছেন, সেই সম্মেলনে আমাদের এক নেতা সুকেশ মুখার্জি বলছেন যে শিবাজির নাম করা হচ্ছে, কিন্তু মননের পারমিশন নেওয়া দরকার। মনন কিন্তু ওই পদের দাবিদার, কারণ ও এখন ভাইস প্রেসিডেন্ট। মনন যেহেতু ভাইস প্রেসিডেন্ট এবং উপরের 2টো পদ খালি হচ্ছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, 2টো চেয়ার খালি হচ্ছে, তাহলে কিন্তু নিচ থেকে যদি ওঠে, তাহলে মননই কিন্তু ডাবল প্রমোশন পেয়ে প্রেসিডেন্ট হতে পারে। তাহলে মননের মত একবার নেওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে বলেছি, আমার এখনো প্রেসিডেন্ট হওয়ার বয়স হয়নি। হ্যাঁ, আর শিবাজিদা আমার থেকে অনেক সিনিয়র, শিবাজিদা জেনারেল সেক্রেটারি পদ নিয়েছেন। ইভেন আমার নিচে যিনি আছেন পুণ্যদা যদি এখন আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের চেয়ারও দরকার নাই, পুণ্যদাকে যদি সিনিয়র ভাইস প্রেসিডেন্টে বসান, উনি আমার থেকে অনেক সিনিয়র এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পুণ্যদাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসান, শিবাজিদাকে প্রেসিডেন্টের চেয়ারে বসান, আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমার কোনো এনে আমার বয়স পড়ে আছে এখনো। পুণ্যদা ঘুরি বাবা, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে পারবো না। না 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 না, ও
যদি কোনোদিন প্রেসিডেন্ট অনুপস্থিত থাকে আমাকে এ সামলাতে হবে মিটিং, না 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 আমি না ঠিক আছে। তা আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম, পূর্ণদা ভাইস প্রেসিডেন্ট হলেন। পূর্ণদা যদি রাজি হতেন তাহলে পূর্ণদা আমার থেকে সিনিয়র, পূর্ণদাকে আমি গ্ল্যাডলি ছেড়ে দিই। আরে ওরা তো রিটায়ার করে যাবে, আমার তো তারপরে পাবো তো চেয়ার, আমি চেয়ার পাবো না। সিমিলারলি ইনি যদি 6 বছরের মাথায় সংগঠনটা মানে বিজনদাকে 6 বছর করতে দিতেন, তারপরে 4 বছর জেনারেল সেক্রেটারি থাকতে পারতেন, হ্যাঁ সেই 4 বছরই থাকতে পারতেন, তারপরে একটা টার্ম বৈঠকি খেয়ে পরের বার ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢুকতেন, আমার আগে হতে পারতেন। ও রিটায়ারমেন্ট করার পর আমি হতাম, হতেই যাবে এমন তো কোনো কথা নেই। সংগঠনটা কিন্তু ভাঙতো না। এই সংগঠনটা ভাঙার জন্য এই জন্য বিজন ঘোষও দায়ী। আমি বিজনদাকে একদিন বলেছিলাম যে সব সংগঠন ভাঙার জন্য আপনি নিজে দায়ী। বলে আমি কেন দায়ী? আর আমার ব্যাখ্যাটা শুনুন, আমার ব্যাখ্যা অনুযায়ী আপনি দায়ী। আপনি হয়তো জানেন না আপনি দায়ী, কিন্তু আপনি দায়ী এইভাবে যে আপনি সেদিন কিন্তু আমাকে না তুলে ওকে তুলেছিলেন, আমাকে কিন্তু তোলেননি। এজিএস, আমি কিন্তু এজিএস এর পারফরমেন্স তখন মানে আমার তখন পারফরমেন্স তুঙ্গে। একটা মানুষ যখন তার পারফরমেন্স তুঙ্গে থাকে তখন যদি তাকে সঠিক চেয়ার দেওয়া না হয় তার পারফরমেন্স ডাউন হয়ে যায়। একটা প্লেয়ার খুব ভালো খেলছে, ইস্টার্ন রেলে খুব ভালো খেলছে, সেই প্লেয়ারটাকে তুলে আনা হলো, তুলে এনে ইস্ট বেঙ্গলে নেওয়া হলো, তাকে খেলতেই দেওয়া হলো না, তার পারফরমেন্স পড়ে যায় না? এই অমিত বাগচি, সুমিত বাগচি, অমিত বাগচি তখন ছোট টিমের হিরো আর সুমিত বাগচিও হিরো। অমিত বাগচি স্ট্রাইকার, রেগুলার গোল করছে এবং হায়েস্ট স্কোর ছোট টিমের প্লেয়ারদের মধ্যে হায়েস্ট স্কোর। অমিত বাগচিকে মোহামেডান নিয়ে নিল, সুমিত বাগচিকে নিয়ে নিল ইস্ট বেঙ্গল। তারপর অমিত বাগচিকে কোনো খেলায় নামানো না, লোকটাকে সর্বনাশ করে দিল। অনেক ভালো ভালো প্লেয়ারকে এরকম বড় বড় ক্লাব নিয়ে নষ্ট করে দেয়। সিমিলারলি একজনের যখন পারফরমেন্স খুব ভালো থাকে তখন তাকে সঠিক চেয়ার না দিলে অনেকেই তার পারফরমেন্স ধরে রাখতে পারে না। এটা সংগঠনের পক্ষে ক্ষতিকর, এটা অন্যায়। বিজন ঘোষ আমাকে অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি করেননি, তার কারণ উনি ভয় পাচ্ছিলেন আমি বোধহয় ওনাকে চেয়ার থেকে টেনে নামাবো। না, আমি নামাইনি। যিনি ওকে অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, উনি যাকে বাঁচলেন তিনিই ওকে চেয়ার থেকে টেনে নামিয়েছিলেন। উনি 6 বছর থাকতে পারতেন আমি বলে, আমি জীবনে ওই চেয়ারে যেতাম না। আমিও জ্যোতিদার মতন পাশ কাটিয়ে, এবং আমি তাই তো করলাম। আমি অর্গানাইজেশন সেক্রেটারি থেকে ভাইস প্রেসিডেন্ট হলাম। অনেকে বললো মনন তোমাকে ডিপ টাইপ করা হলো, হ্যাঁ তুমি কেন ভাইস প্রেসিডেন্টের চেয়ার? কারণ আমাদের তখন নিয়ম ছিল ভাইস প্রেসিডেন্ট মানে প্রেসিডিয়াম মানে ঘুমিয়ে থাকার জায়গা, তোমাকে এইভাবে সংগঠনের থেকে বসিয়ে দেওয়া হলো। অনেকে আমাকে ফোন করে মানে জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, তোমাকে এইভাবে বসিয়ে দিল। আমি তো খুব খুশি। তোমরা দেখবে ওই চেয়ার থেকেও কাজ করা যায়, ওই চেয়ার থেকেও সংগঠনের কাজ করা যায়। এইটাই আমি চেঞ্জ করে দেবো। ওই প্রেসিডিয়ামে গিয়ে ঘুমিয়ে থাকা, প্রেসিডিয়াম রাস্তায় নেমে সংগঠন করবে না, গ্রাসরুটে নামবে না, আমি ওটাকে চেঞ্জ করে দেবো। প্রেসিডিয়াম আরও আগে দৌড়াবে, কারণ প্রেসিডিয়াম সেক্রেটারিয়েটের উপরে, জেনারেল সেক্রেটারির উপরের পোস্ট ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারির উপরে পোস্ট ভাইস প্রেসিডেন্ট, তার উপরে পোস্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তার উপরে পোস্ট প্রেসিডেন্ট। আমি তো জেনারেল সেক্রেটারিকে টপকে গেছি। সুতরাং আমার কোনো ডিমোশন হয়নি, আমার প্রমোশন হয়েছে। আমি ওই চেয়ারের থেকেই আমি সংগঠনের কাজ করব এবং আমি আস্তে আস্তে উঠবো। আমি যদি সেই সময় জেনারেল সেক্রেটারি হতাম মানে প্রেসিডেন্ট হতাম, আমাকে 57 বছর বয়সে আমাকে প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হতো। 3 বছর তখন তো আমাকে অ্যাডভাইজার করা হতো না, রিটায়ার না হলে অ্যাডভাইজার করা হবে না, কি দরকার? আমি 57 বছর বয়সে প্রেসিডেন্টের চেয়ার নিয়েছি, 61 বছর বয়সে আমি ছেড়ে চলে যাব। আমি কি ভুল করেছি? এত পদের লোক থাকলে হয় না, পদ আসবেই। আপনি সৎভাবে ভালোভাবে কাজ করুন, পদ আসবে। কামড়া কামড়ি করে ক্যাডারের সর্বনাশ হয়, কামড়া কামড়ি করে ক্যাডারের সর্বনাশটা করা হয়েছে। বলা হয়েছে পিডব্লিউডির কোনো কথা শোনা হচ্ছে না, পিডব্লিউডি তখন 50 জন মেম্বার, আর প্রথম থেকেই ভয় দেখানো স্টার্ট হয়েছে। ফার্স্ট পিডব্লিউডিতে ভয় দেখানো হয়েছে, যেহেতু পিডব্লিউডি ট্রান্সফার পোস্টিং ওরা দেখতো, তাই পিডব্লিউডির সবাই ওই যে প্রথমেই বললাম আমাদের 150-200 মেম্বার হট করে 5000 মেম্বার হয়ে যাচ্ছে 1 লাখ ক্লাবে, সব ভালোবেসে এসেছে। ব্যাপার তো তা নয়, ব্যাপার হচ্ছে ট্রান্সফার পোস্টিংয়ে লোভে যারা এসছে, তাহলে আমরা তো তাদেরকে চিনি না। এই যে তলায় তলায় ভাঙার কাজ করছে সেটা তো আমরা জানতাম না, হ্যাঁ, যার ফলে এইগুলো বুঝিয়েছে, ভুলভাল বুঝিয়েছে। এবং আমাদের কাছে যদি না আসো তাহলে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। আমাকেও ট্রান্সফারে ভয় দেখানো হয়েছিল,
আমাকে আবার হাওয়া করে দেবে বলেছিল দেবাশিস কুণ্ডু। সেকে এখন জানি না সংগঠন ফংগঠন করে কিনা। আমি ঠিক আছে রায়গঞ্জে যাচ্ছি। আগাগোড়া মিথ্যা কথা, আগাগোড়া মিথ্যা 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 মিথ্যা। আমাদের সমরের নামে রোজ প্রথমে একটা স্বনামের পোস্ট চিঠি দিয়েছিল, সমর তখন চ্যালেঞ্জ করেছিল যে একদম কোর্টে টেনে নিয়ে যাবো। তারপরে বেনামে রোজ চিঠি রোজ চিঠি রোজ চিঠি, এগুলা বেনামে চিঠি দিচ্ছে সমরের নামে, রামকৃষ্ণের নামে, এইসব নোংরামি। তাতেও পারছে না, তাতেও পিডব্লিউডির বাইরে কিছু করতে পারছে না, নির্মাণ সহায়কদের নিয়ে নিচ্ছে, কেএমডিএ-কে নিয়ে নিয়েছে, এইচআইটিতে যাচ্ছে। আরে সরকারি কর্মচারীদের দাবি দাবা আর আধা সরকারি কর্মচারীদের দাবি দাবা তো এক নয়। দুটোর একটা ফেডারেশন থাকতে পারে, দুটোর একটা ফেডারেশন থাকতে পারে, কিন্তু একই সংগঠন হয়ে গেলে অসুবিধা। যদি আলাদা আলাদা উইংকে নিয়ে নেওয়া হয়, নির্মাণ সহায়ক, কেএমডিএ, কেএমসি, এইচআইটি, এগুলো তো আলাদা দপ্তর। আজকে বলে সব এক ছাতার তলায় আসে, তোরা ভাঙলি কেন 2015 সালে? আর এক ছাতার তলায় এইভাবে হয়? তাহলে একটা ফেডারেশন কর না, একটা ফেডারেশন কর। ফেডারেশন যেমন ছিল, এসএবিডি যেমন ছিল, এসএবিডিটাকেও তুলে দিয়েছে এর থেকে। এরা সেই মিটিংয়ে আমি ছিলাম না, আমি থাকলে পারতো না। হ্যাঁ, এসএবিডির থেকে অ্যাপ্লিকেশন তুলে নেওয়া রামকৃষ্ণ একা আটকাতে পারেনি, সেই আরেকটা ভুল সিদ্ধান্ত। বিজনদাও ছিল, বিজনদাও আটকাতে পারেনি। তা এরকম ক্যাডারটার সর্বনাশ করে দিচ্ছে। আর আপনারা যারা অতি ভীতু মানুষ, মেরুদণ্ড ভঙ্গ করে সেখানে গেছেন নাম লিখাতে, নিজেদের ক্যাডারে সর্বনাশ করতে। আমি জুনিয়রদের বলছি, যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ভাইরা আমাকে স্পন্টন করেন, তাদেরকে বলছি সাহস নিন। এবং সংখ্যালঘু হয়ে গেছে, 2023 সালে ডাব্লিউআরডিডি গেছে, আর 2025 রামকৃষ্ণ চলে যাওয়ার পরে ইরিগেশন গেছে। আপনারা তো সংখ্যালঘু। এখন আগের যে মূল যারা পিডব্লিউডি ছিল, কেএমডিএতে তো মাত্র 350 জন সদস্য, তারা আমাদের কি বুঝবে? তাদের তো 50% কোটা এখনই আছে। 16 বছরের মাথায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। কেএমডিএ এর একজন আছেন যিনি অ্যাডিশনাল বলে যাই না, এজিএস, যে সে তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। 16 বছর 2009 সালে চাকরিতে ঢুকেছে, 2025 সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওদের পরিচালনা দিতে লাগে না, খুব সহজে হয়ে যায়। আমাদের হলে এখন অ্যাস্টিনিয়ারই হতে পারতো না। 24 বছর ঘষতে হতো অ্যাস্টিনিয়ার হতে, তারপরে 6-7 বছরের জন্য অ্যাস্টিনিয়ার থাকতো, এক্সিকিউটিভ স্কেলও পেতো না। তো এইগুলো তো আদায় করতে হবে। আপনারা সংখ্যাগুরু হয়ে গেছেন, এখন দুর্বল, ওই বদমাইশ অংশটা দুর্বল। ওদের কথা শুনবেন না। সমস্ত জেলার মিটিংয়ে বিদ্রোহ করুন, দিয়ে চান, সমস্ত জেলার মিটিংয়ে বিদ্রোহ করুন। কমিটিগুলো নিজেদের আন্ডারে নিয়ে নিন। আপনারা তো দুর্বল, আপনারা তো যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতারাও তো ওখানে গেছে। ইরিগেশনে কোনো নেতা আছে আমাদের ছাড়া কোনো নেতৃত্ব দিতে পারবে? ইরিগেশন যাদেরকে নিয়েছে, ডাব্লিউআরডি যাদেরকে নিয়েছে, প্রাণজিৎ কৌশিক অত্যন্ত মানে একটা পরিচিত নাম, তাকে যদি ব্যবহার না করতে পারে, দপ্তরে প্রচণ্ড সুপরিচিত, তারা এখন হেডকোয়ার্টারে নেই, সেই পরিষেবা হবে না। প্রাণজিৎ কৌশিক বিজয় যে পরিষেবা দিয়েছে, বিজয় ট্রান্সফার করে দিল বিজেপির স্ট্যাম্প মেরে, এবং ট্রান্সফার করার পর বিজয়কে ভুল বুঝালো যে তোমার সংগঠন তোমাকে ট্রান্সফার করে দিয়েছে। বিজয় রাগ করে আমাদের সংগঠন ছেড়ে দিয়েছে ভুল বুঝে। এখন বিএমএস করছে, ওই বিজেপি স্ট্যাম্প মেরেছে, বিজেপি করছে গিয়ে। আর মন্ত্রী মহাশয়কেও আমি বলছি, আমাদেরকে যেচে শত্রু শিবিরে ঠেলে দিচ্ছেন। আমরা আপনাদের শত্রু ছিলাম না। হ্যাঁ, আমরা আপনাদের শত্রু ছিলাম না, কোনোদিনও শত্রু ছিলাম না, কোনো সরকারেরই আমরা শত্রু না। কিন্তু আপনারা যদি আমার সংগঠন ভাঙার চেষ্টা করেন, আমাদের সংগঠন ভাঙার চেষ্টা করেন, আপনি তো চিরকাল মন্ত্রী থাকবেন না। আপনার তো মন্ত্রিত্ব যাবেই একটা সময়, তাই নয় কি? কেউ তো মাথা বাঁধিয়ে আসে না। আমাদের সংগঠন থাকবে, সাবঅর্ডিনেটও থাকবে। সাবঅর্ডিনেট 50 বছরের সংগঠন, 100 বছরের সংগঠন, সে থাকবে। 50টা মেম্বার হলেও থাকবে, আমাদের সংগঠনও থাকবে। আমরা বয়ে নিয়ে যাবো, আমৃত্যু বয়ে নিয়ে যাব। আবার সুদিন আসবে। যদি এমন হয় যে সংখ্যা কমে গেছে ইন সার্ভিস, আমরা রিটায়ার্ডরা পতাকা বয়ে নিয়ে যাব আবার ইন সার্ভিস। তাই তো হয়েছে। আমি যখন সংগঠনে ঢুকেছি তখন তো দেখছি রিটায়ার্ডরা পতাকা বইছে। গৌরহরি মণ্ডল, বর্ধমানের আমাদের মানে অবিসংবাদিত নেতা,
তার সঙ্গে নর্থ বেঙ্গল সফর করছি। গৌরদার তখন বয়স 75-76 হবে, ওনাকে রেখে গেছি। সেই শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি থেকে একদম ইসলামপুর হয়ে রায়গঞ্জ, ইসলামপুর হয়ে আবার ব্যাক করছি। ব্যাক করে ওখান থেকে কিষানগঞ্জ না কোথা থেকে ওদের আমরা ট্রেনে উঠবো। আমরা তখন গৌরদা করে, গৌরদা আপনি এখানে রেস্ট নেন, ইসলামপুরে ওকে রেখে বোধ আমরা রায়গঞ্জে আসলাম। লিখেছি এখন ঠিক ইসলামপুরে মনে ওনাকে রেখে রায়গঞ্জে এসেছিলাম। আপনি এখানে বিশ্রাম নেন, প্রেমাংশু বাগ অ্যাস্টিনিয়ার পিজি হসপিটালের ইলেকট্রিক্যালের, ও তখন ওখানে পোস্টিং ছিল, ওর বাড়িতে ওকে রেখে গৌরদাকে রেখে আমরা এ করলাম। সুকেশ মুখার্জি, অমিয় সুন্দর গুহ, তারপরে গৌরহরি মণ্ডল, বিভিন্ন দার্জিলিং জেলাটা সুকেশ মুখার্জি, জলপাইগুড়ি জেলা অমিয় সুন্দর গুহ, আরো কয়েকজন নেতৃত্ব আছে, নামগুলো মনে আসছে না। এরা সবাই ধরে রেখেছিলেন, রিটায়ার্ড লোকরা ধরে রেখেছিলেন জেলাটাকে। 4-5 জন হচ্ছে গিয়ে ইন সার্ভিস আর রিটায়ার্ড লোকরা নেতৃত্ব দিচ্ছেন। গৌরহরি মণ্ডল বর্ধমান জেলাকে ধরে, তখন তো আমাদের 4টে জেলা, কলকাতা জেলা, হাওড়া 2-1টা মেম্বার, দক্ষিণ চব্বিশ পরগনা 2-1টা মেম্বার, আর কলকাতা আমরা ইন সার্ভিসটাই আছি। বর্ধমানে গৌরহরি মণ্ডল রিটায়ার্ড লোক, তিনি 4-5 জনকে ধরে রেখেছেন। দার্জিলিংয়ে সুকেশ দা ধরে রেখেছেন 4-5 জনকে, আর জলপাইগুড়িতে অমিয় সিন্ধু গুহ। তারপরে আমরা ফ্লাইশ করে যেই পরিবর্তন হলো, আমরা গাপ 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 করে বাড়তে শুরু করলাম। আজকে আমাদের টার্গেট করা হচ্ছে, ধরে 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 টার্গেট করা হচ্ছে। সব জায়গায় নোংরামি চলছে, টাকা পয়সা চালু হয়ে যাচ্ছে। পিডব্লিউডিতে প্রমোশন হচ্ছে না, তাই নিয়ে কোনো আক্ষেপ নেই। কনস্ট্রাকশন বোর্ডে কন্ট্রাকচুয়ালে নিয়োগ হয়েছে, তার রিনিউয়াল হচ্ছে, খবরই রাখে না। তো আমাদের সংগঠন তো নীতি নিয়ে চলে থাকবে, আমাদের সংগঠন শূন্য হবে না। রিটায়ার করে যাওয়ার পর কি করবেন? আর পানিশমেন্ট নিতে পারবেন? এখন তো মানুষ 80 বছর, 85 বছর, 90 বছর বাঁচে। আমার গৌরদা, গৌরপাল চৌধুরী, প্রত্যেককে জন্মদিনে উইশ পাঠায়, সকালে ফোন করে বলবে শুভ জন্মদিন। ফোন দেখতে পায় না, চোখে দেখতে পায় না, কাউকে ফোন ধরে দিতে হয়। তা সত্ত্বেও সে প্রত্যেককে কার কবে জন্মদিন উনি জানেন। প্রত্যেকবার আমি নিজে ভুলে যাই, আমাকে মনে করায় গৌরদা। ভোরবেলা ঘুম ভাঙে গৌরদার ফোন পেয়ে। তারা আমাদের সমিতিটাকে ধরে রেখেছিলেন, আমরা পতাকা বয়ে এগিয়ে নিয়ে গেছি। এবার আমরা যারা রিটায়ার্ড, আমরা 80 বছর 90 বছর পর্যন্ত পতাকা ধরে রাখবো। আমাদের সঙ্গে কিছু ছেলে থাকবেই, আবার সুদিন আসবে। সুদিন আসবে, মন্ত্রী চিরকাল থাকবে না। মন্ত্রী হাঁটতে পারে, মন্ত্রীর দপ্তর চেঞ্জ হয়ে গেলেই তো হয়ে গেল, আবার সব ঝপ 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 ফিরে আসবে। এবং যারা গেছেন তাদেরকে বলছি, আপনারা এখন সংখ্যা গুরু হয়ে গেছেন। যে সংখ্যালঘুরা আপনাদেরকে টেনে নিয়ে গেছিল, বাধ্য করেছিল আপনাদেরকে পানিশমেন্ট দিয়ে ভয় পাইয়ে, তালিবানি তো চলছে শুনছি। সাদা প্যান্ট, ক্যাটারারের ড্রেস পরে আসতে হবে মিটিংয়ে, সাদা জামা কালো প্যান্ট, ব্লেজার পরে আসতে হবে। এবং জেলখানা আসার পরে গেটে দারোয়ান দাঁড়িয়ে থাকছে। প্রোগ্রাম হচ্ছে নজরুল মঞ্চে, কাউকে বেরোতে দেওয়া হবে না। জল খেতে গেছে, সেখানে জল নিয়ে হুড়ুহুড়ি পড়ে গেছে। এক নেতা বলছেন, এই কি হচ্ছে ইঞ্জিনিয়ারদের? তখন একটা মেয়ের ধমক খেয়ে সে একজন মানে নাকি অর্গানাইজেশন সেক্রেটারি, ধমক খেয়ে চুপসে গেছে। একটা মেয়ে গিয়ে ধমক মেরেছে, আপনি এভাবে কথা বলতে পারেন না, আমি একই পোস্টে কাজ করি। তালিবানি রাজত্ব চলছে বলছে। আমাকে ফোন করে বলছে, দাদা আমি বললাম তোমরা তো 3টে সংগঠন করেছো, বলো তো? আমরা তো সাবঅর্ডিনেটের আমলে এইসব দেখেছি। বলে সাবঅর্ডিনেট দাদা ওর কাছে শিশু। আমি তো সাবঅর্ডিনেট করেছি, এসডিএ করেছি, আর এও করছি। এসডিএতে কথা বলা যায়, প্রেসিডেন্টের এগেনস্টে কথা বলা যায়, জেনারেল সেক্রেটারি উপস্থিতিতে, প্রেসিডেন্টের উপস্থিতিতে তার বিরুদ্ধে বলা যায়। এখানে আমরা ভয়ে থরথর করে কাঁপি, কিচ্ছু বলতে পারি না। আপনারা তো শুনছেন আমার কথা। আপনারা সম্মেলনে করে পাল্টে দিন নেতৃত্ব পাল্টে দিয়ে নিজেদের স্বার্থে কাজ করুন। আর আমি যে গ্রুপ করেছি, পিডব্লিউডিকে নিয়ে আমি মুভমেন্ট করছি ট্রান্সফার পোস্টিং, এর জন্য ট্রান্সফার পোস্টিং না, ওই প্রমোশনের জন্য আমি অলরেডি গ্রুপ করেছি, তাতে ভালো সাড়া হচ্ছে। পূজার পরেই মুভমেন্ট স্টার্ট হবে। এবং 50% কোটার জন্য আমরা মুভমেন্ট করব। আমি অ্যাপলিটিক্যাল মঞ্চ তৈরি করছি এই কারণে যে অ্যাপলিটিক্যাল মঞ্চে আমরা প্রত্যেকে যাব। আমার সংগঠনের ছাতা নিয়ে, আমার সংগঠন আলাদা করে যা করবে, হ্যাঁ, কিন্তু সেখানেও আমি থাকবো। কিন্তু তাছাড়াও সবাইকে পাওয়ার জন্য, স্ট্রেংথ দেখানোর জন্য মন্ত্রীদেরকে বুঝাতে হবে যে এটা করলে লাভ,
বিভিন্ন দাবি আছে। 15 নম্বর স্কেলের দাবি করতে হবে, অর্থমন্ত্রীর কাছে চিঠি দিতে হবে 15 নম্বর স্কেলের দাবি নিয়ে যুক্তি দিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে হবে 15 নম্বর স্কেলের দাবি নিয়ে যুক্তি দিয়ে, 50% কোটার জন্য মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সমস্ত ডিপার্টমেন্টাল মন্ত্রীর কাছে চিঠি দিতে হবে, ফিজিক্যালি দেখা করতে হবে। অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিজিক্যালি না দেখা করতে পারলেও তাকে আমরা ডেপুটেশন দিতে পারবো তাদের পিএদের মাধ্যমে, কিন্তু অন্যান্য মন্ত্রীদের ডাইরেক্ট যাব এবং সমস্ত দাবি, এই দাবিগুলো নিয়ে আমাদের যেতে হবে, এই দাবিগুলো আদায় করতে হবে। এর জন্য অ্যাপলিটিক্যাল মঞ্চ লাগবে এবং সংখ্যাটা বেশি। মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে বলবে একটু করিডোরে যান, একটু করিডোরে বেরিয়ে গিয়ে দেখেন কয়েকশো ছেলে আছে, সেইটা করতে চাইছি। এবং ওই যারা কায়েমি স্বার্থ, আপনারা মাথা বিক্রি করবেন গ্রুপে কর্মচারী হয়ে, লজ্জা লাগবে না পকেট থেকে লাল কার্ড বার করতে? আপনার নেতা যে চাকরি যে সামনের দাঁড়িয়ে চাকরি পিএসসি দেয়নি, একটা লেটার লিখতে পারবে না, বাংলা লিখতে পারবে না, দেখেন না বাংলা জানে না, বাংলা উচ্চারণ ঠিকঠাক হয় না। আমরা তো বলি আমরা বাঙালি 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 খুব বলি না, আমাদের এখন জাতীয় সঙ্গীত হয় না, ও বাংলা সঙ্গীত হয়। জাতীয় সঙ্গীত হচ্ছে না মিটিংয়ে, এটাও শুনলাম। বাংলার নাকি আলাদা কোন সঙ্গীত হয়েছে, হ্যাঁ সেই সঙ্গীত হয়, বুঝুন। এবং যিনি নেতা, যারা আমরা বলি বাংলা 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 খুব করছি, বাংলা বাংলা করছি, নেতাই তো বাংলা উচ্চারণ জানে না, নেতাই তো বাঙালি না, অন্য রাজ্যের হওয়াতে কোনো ক্ষতি নেই, ভারতীয় হলেই হলো, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমার বাংলাদেশে এসে আমার বাঙালির কি অভাব পড়িয়াছে? বাঙালির কি অভাব পড়িয়াছে যে অন্য রাজ্যের থেকে নিয়ে আসতে হচ্ছে, যিনি ভালো করে বাংলা বলতে পারেন না? যাই হোক, এই মোটামুটি আমাদের ইতিহাস, পুরো মিথ্যার ইতিহাস, টোটালটা মিথ্যার ইতিহাস। সত্যটা যারা জানতে চান তারা আমাকে ফোন করুন বা আমাদের নেতৃত্বের কাছে যাদের পাবেন, অথবা যারা আমাদের ছেড়ে গেছে তাদের থেকে জানুন। যারা রামকৃষ্ণের ট্রান্সফারের পরে, কৌশিকের ট্রান্সফার পরে, পানজিতের ট্রান্সফার পরে যারা ভয় বিধিতে গেছেন তাদের থেকেও জেনে নিন। আমি সবচেয়ে ভালো বলতে পারবো, কারণ আমি দীর্ঘদিন ধরে সংগঠন করছি, 20 বছর ধরে সংগঠন করছি। যাই হোক, অনেক বললাম, আপনারা ঠাকুর দেখতে ব্যস্ত থাকুন, আমি ঠাকুর না দেখে এইগুলো করছি। ধন্যবাদ, নমস্কার, শেষ করলাম।